বিসমিল্লাহির Recording in রহমানির রহিম। progress. দেশে প্রবাসে যে যেখানে আছেন সবাইকে আইটিভি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আমাদের হচ্ছি আজকের বিষয় করোনাকালীন কেমন বাজেট চাই, এই বিষয়ে আমাদের আজকে আলোচনা। আমাদের এই আলোচনাটি দেশে প্রবাসে যারা দেখছেন এবং শুনছেন, আশা করি সবাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করে আপনাদের মতামত তুলে ধরবেন। আমাদের সাথে আলোচনা করার জন্য ইতিমধ্যে অংশ নিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য অ্যাডভোকেট আয়েশা খাতুন ফুপি এবং লেখক গবেষক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী। আমাদের অনুষ্ঠানের সবাই শুরুতেই আমি বিরোধী দলকে দিয়ে শুরু করতে চাই, যদিও আমাদের ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই আছেন। আমরা আমরা দুইটা পর্বে আলোচনাটা করব। প্রথম পর্বে খুব সংক্ষেপভাবে আলোচনাটা করবেন, দ্বিতীয় পর্বে আবার আপনারা ইনশাল্লাহ সময় পাবেন। তো বিগত বাজেট উন্নয়ন এবং 2021 অর্থবছরের বাজেট পরিকল্পনা, বাজেটের গুরুত্বপূর্ণ খাত ভাবে মূল্যায়ন করবেন ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। আপনার বক্তব্য শুরু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, গণফোরামের নির্বাহী সভাপতি, একজন নীতিবান, আদর্শবান, সত্যের কথা প্রতিনিয়ত যিনি বলেন, আমার প্রিয় একজন আলোচক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। উপস্থিত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও উপস্থিত আছেন অ্যাডভোকেট আয়েশা খাতুন ফুপি। আসলে আমি আজকে একটু ব্যক্তিগত কাজে ছিলাম, টোটাল আমি আজকে বাজেটটা দেখতে পারিনি, তারপরও কিছু কিছু অংশ দেখেছি। আমি আসলে বাজেট সম্পর্কে যে বিষয়টা বলতে চাই, যে আমরা গ্রামগঞ্জে জন্মগ্রহণ করেছি, যদিও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বা অন্য অন্য জায়গায় আসি, কিন্তু এখনো আমাদের আত্মীয় স্বজন 99% গ্রামগঞ্জে থাকে। আমরা বাজেট বলতে যেটা বুঝি, যে জনগণের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নেওয়া হবে, বিদেশ থেকে কিছু দান অনুদান আনা হবে, আবার মাঝে মাঝে ব্যাংক, বিমা, সঞ্চয়পত্র থেকে লোন নিয়ে একটি বাজেট ঘোষণা করা হয়। সেই বাজেটে অনেক জিনিসপত্রের দাম বাড়ে কমে, কিন্তু আমি যেটা স্পষ্টভাবে বুঝতে চাই, এবছরে আমি যেটা দেখলাম যে আমাদের বাজেটে 200,000 কোটি টাকা বেশি, 213,000 কোটি টাকা, মানে 2,13,000 কোটি টাকা ঘাটতি বাজেট নিয়ে বাজেট প্রস্তাব দিয়েছেন, যেখানে 1 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবেন এবং ব্যাংক এবং সঞ্চয়পত্র থেকে, আর বাকিটা দান অনুদান বিভিন্ন জায়গা থেকে সেটা আসবে। কিন্তু আমি বাজেটের যে বিষয়টা আজকে বলতে চাই, আমি কথা শুনবো, সবাই তো বললে হবে না, শ্রোতা হিসেবে শুনতে হয়। আজকে দুজন অভিজ্ঞ লোক এখানে আছেন,
বা 3 জনই, আরো একজন আসবে। আমি বলতে চাচ্ছি এরকম একটা কথা যে বিশ্বে যে খাতগুলোতে স্বল্প পয়সায় কাজ করা হয় সেগুলো বাংলাদেশে সেই খাতে অজস্র টাকা বরাদ্দ করে সেই টাকা আত্মসাৎ করা হয়, সেই টাকা দুর্নীতি করা হয়, সেইটা দুঃখজনক। যেমন রাস্তা নির্মাণে আমাদের দেশের 4 গুণ 5 গুণ টাকা অন্য দেশের চেয়ে বেশি লাগে। আমাদের দেশে ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভারে অনেক অনেক টাকা বেশি লাগে, যা আমেরিকায় লাগে না। এরপরে স্বাস্থ্য খাতে সবচেয়ে বাজেট বেশি, এবারও বাজেট বেশি দিয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট দরকার, শিক্ষা খাতে দরকার। সেই স্বাস্থ্য খাতের বাজেটে আমরা কি দেখি যে টাকা বাজেট হয়, বরাদ্দ হয়, সেই টাকার 10% মানে 10 ভাগও কাজ হয় না। তাহলে কি দাঁড়ায়? আমি মনে করি যে আমার দেশের যত কাজ হয় সেই কাজের টাকা আমি জনগণ ট্যাক্স ভ্যাট দিই, সেই টাকা থেকে হচ্ছে। পাশাপাশি জনপ্রতিনিধিরা সেখান থেকে একটা সুবিধা নিচ্ছে, বেতন হোক, সম্মানী হোক, তারা সেখানে আমাদের মনিটরিং করবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সেই ধরনের কিছু হচ্ছে না। দুঃখজনক ব্যাপার। আমি খুলনা অঞ্চলের মানুষ, আমি কালকে একটা মানববন্ধন করেছি যে বাজেটে টেকসই বেড়ি বাদ দেওয়া হোক। কারণ আমাদের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় আমাদের প্রতি বছরে 5 বার 7 বার আমরা একেবারে ধ্বংস হয়ে যাই। আমাদের মৎস্য খামার চলে যায়, যেখানে মাছের ঘের, আমাদের পশু, হাঁস, মুরগি, কৃষি সব ভেসে যায়। এমনকি মানুষও মৃত্যুবরণ করে, যেটা সিডরে আপনারা দেখেছেন, হাজার হাজার মানুষ মারা গেছে। সেখানে বাদ দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যে এই বালুর বাদ দিচ্ছে, 2 মাসের মধ্যে আবার শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ টেকসই বাদ দিচ্ছে না। ঠিক টাকা বরাদ্দ হচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, আমাদের সেই টাকাগুলোতে কাজ হচ্ছে না। তাই স্বাস্থ্য খাত আপনারা দেখেছেন যে একটা হাসপাতাল উধাও হয়ে গেছে, কোনো অ্যাকশন নেই। একটা করোনা ইউনিট মহাখালীতে উধাও হয়ে গেছে, কোনো অ্যাকশন নেই। এরপরে প্রতিটা খাতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই একই অবস্থায় দেখলাম যে বাজেটের প্রস্তাব আসছে, কিন্তু এর কার্যকারিতা হবে না। এত বড় বাজেট হবে এই বড় বড় দুর্নীতি করার জন্য। আমি এই দুর্নীতিটাকে যাতে না হয়, সেই ধরনের বাজেট যেটা হয় সেটা কার্যকারী যদি হয়, সেক্ষেত্রে অনেক ভালো কাজ হতে পারে। তাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করব এবং আমি অন্যান্য বক্তাদের বক্তব্য শুনবো। ধন্যবাদ ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। অধ্যাপক ইকবাল হোসেন রাজু ভাই তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। করোনাকালীন কেমন বাজেট চাই, মূলত এই বিষয়ের উপরে আমাদের আলোচনা। আপনার কাছে আমার বিষয় হলো, স্বাস্থ্য খাতে বড় দুর্নীতি ও বাজেটে এবার স্বাস্থ্য খাতে এটা বড় আপনার বরাদ্দটে স্বাস্থ্য খাতে বড় ধরনের বরাদ্দ আসছে, এবং এই সেক্টরে আবার দুর্নীতিও বেশি। তো এই বিষয়ে আপনি কি বাজে মূল্যায়ন করেন আপনার দৃষ্টিভঙ্গি থেকে, এবং আপনার পার্টি কি মনে করে? আসসালামু আলাইকুম। আইটিভির উপস্থাপনায় ব্যাপারী সাহেবের বরাবরই জীবন জীবিকা অর্থনীতি সংশ্লিষ্ট রাজনীতি সংশ্লিষ্ট বিষয় রাইট টাইমে রাইট বক্তব্য প্লেস বিষয়ে উপস্থাপন করে থাকে। আজকে উপস্থিত রয়েছেন, আলোচনা শুনলাম ডক্টর কাজী মনিরুজ্জামান মনির সাহেবের, উপস্থিত রয়েছেন সুব্রত দা, এবং আছেন শুধু লন্ডন থেকে আমাদের আয়েশা আক্তার পপি, নিতাই দা হয়তো অতি শীঘ্রই আমাদের সাথে অ্যাড হবে। আজকে করোনাকালীন যে বাজেটটা এক কথায় বলতে গেলে গত বাজেটের উপর, গত বাজেট ছিল 5 লাখ আর এইবারটা 6 লাখ এসেছে। অঙ্কের সংখ্যা পরিবর্তন হয়েছে। আমাদের অর্থমন্ত্রী লোটাস কামাল সাহেব
কষ্ট সয় করেছেন এবং সেখানে ঘাটতি যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে প্রায় 2 লক্ষ কোটি টাকা ঘাটতির ব্যাপার রয়েছে এখানে এসেছে। আর করোনাকালীন সময়ে সারা পৃথিবীব্যাপী যে অবস্থা, আমরা বাংলাদেশে তার ব্যতিক্রম নই। আমাদের দেশও একই অবস্থা। করোনাকালীন সময় আমরা অর্থনৈতিক সব ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সবকিছু ভেঙে পড়েছে। সরকারের যে 6,03,681 টাকা মূলত একটি ঘাটতি বাজেট হিসেবে আমরা বলতে পারি এবং এই বাজেট বাস্তবায়ন ক্ষেত্রে সরকারের 2 লাখ কোটি টাকা বিভিন্ন সোর্স থেকে ধার করতে হবে। ধারের মধ্যে হচ্ছে বিদেশ থেকে ঋণ, বিদেশ থেকে আমাদের প্রাপ্তি, আবার ইন্টারনাল সোর্স থেকে ব্যাংক, বীমা এবং আপনার সঞ্চয়পত্র বিক্রি করার মধ্যে দিয়ে এই ঘাটতি পূরণ করা হবে। আর বিশেষ করে অর্থনীতি ভাষায় যেটা বলা হয় ঘাটতি বাজেট যখন হয় সেটা সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে তখন অর্থের ছড়াছড়ি হবে। আর বিশেষ করে আর অর্থ সব ক্ষেত্রেই ঘাটতি মুদ্রাস্ফীতি দেখা দিবে এবং গত বাজেটও মুদ্রাস্ফীতি ছিল, এই বাজেটও এখন বর্তমানে আবার মুদ্রাস্ফীতি আমরা লক্ষ্য করব। আর এই ক্ষেত্রে সরকারের অনেক ক্ষেত্রে কিছু করার থাকবে না। যেমন করোনা আগ্রাসনে সরকারের যে প্রস্তুতি ছিল, যে প্রস্তুতিটা সরকার পূর্বে নেওয়ার কথা ছিল, নিতে পারে নাই। আর বিশেষ করে এই যে সেকেন্ড ওয়েভ আমাদেরকে ধাক্কা দিচ্ছে এবং ভারত থেকে ইন্ডিয়ান ভ্যারাইটি এবং আফ্রিকান আদার যেগুলো আসছে, তারপরে ব্ল্যাক ফাঙ্গাস, এটা আগেও ছিল, এর যে আঘাত আমরা আসছে সব ক্ষেত্রেই আমরা এই যে স্বাস্থ্য খাত যদি দুর্বল হয়, আমি ব্যক্তিগতভাবে যদি রোগাক্রান্ত হই তাহলে সেদিন আমি অফিস যেতে পারবো না, আমি আমার ব্যবসায় যেতে পারবো না। স্বাভাবিক কারণে স্বাস্থ্য খাতে অধিক অগ্রাধিকার দিয়ে গত বছর অগ্রাধিকার দিয়েছিল, ঘাটতির মধ্যে দিয়ে এবার দিচ্ছে। কিন্তু গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক সুনাম দুর্নামের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে। আর বিশেষ করে এই যে দ্বিতীয় ধাপ আসার সময়, এই যে আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করছি, সেই সময় আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছিল পুরো ঢাকা শহরকে যদি হাসপাতাল বানিয়ে ফেলা হয় তাহলে আগামী যে ওয়েভ আসছে আমরা মোকাবেলা করতে পারবো না। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে একমাত্র ঢাকা শহর এবং বিভাগীয় শহর ব্যতীত 2টা জেলা ব্যতীত আমরা সারা দেশেই কিন্তু করোনা মুক্ত। এক্ষেত্রে বাংলাদেশে আল্লাহর একটা অশেষ রহমত রয়েছে। এটা ইসলামিক কান্ট্রি, এদেশে 90 ভাগ লোক মুসলমান এবং সবখানে আল্লাহর নিকট প্রার্থনা করে এবং দাদা আছেন এবং হিন্দু বৌদ্ধ যারা আছেন তারাও সবাই তার দেব দেবতা একস্ববাদী সবাই সব তার ভগবান নিকট প্রার্থনা করে। আমাদের আল্লাহ, দাদার ভগবান সব মিলে কিন্তু আমরা বাংলাদেশকে আমরা একটি ভালো পর্যায়ে এসেছি। সেই ক্ষেত্রে সরকারের থেকে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু সামষ্টিক এবং অপরাপর আর ক্ষেত্রে যে অর্থনৈতিক বিপদে নেমে এসেছে সেখানে সরকার প্রণোদনা দিয়েছে। কত বাজেট প্রণোদনা কাকে দিয়েছে? যাদেরকে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে শিল্প খাত দিয়েছে, ব্যবসায়ী যারা ইম্পোর্ট করে তাদেরকে দিয়েছে। যারা ইম্পোর্ট করেন, এই যে তেলের বাজার দিয়ে বারবার বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে সরকারের দায়িত্ব হচ্ছে অনেক মানুষের জনগণের কল্যাণ করা। সরকার রাষ্ট্রের প্রয়োজন ট্যাক্স গ্রহণ করে এবং কল্যাণ সব রাষ্ট্রই করে এবং সব রাষ্ট্র করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আবার যখন কোন নিত্য প্রয়োজন পণ্য দাম বৃদ্ধি হয়ে যায়, সেই ক্ষেত্রে জনগণের নাগালে রাখার জন্য সরকার কি করতে হয়? ট্যাক্স ছাড় করতে হয়। কিন্তু আমাদের বর্তমান অর্থমন্ত্রী এবং যে এনবিআর রয়েছে তারা ছাড় দিতে রাজি নয়। এক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি কল্যাণকর সরকারের স্বপ্ন ভাবেন না কেন, তার সাথে যারা অকল্যাণ ধর্মী মন্ত্রী এবং এই যে বিশেষ করে একটি বড় আমলার রয়েছে তাদেরকে কামড়ে বলা চলে, তাদের অপকর্ম ছাড়া ভালো কর্ম করার সুযোগ নেই। এই যে কয়েকদিন পরে অর্থ মন্ত্রণালয়ের রিপোর্ট দিতে গিয়ে যে ঘটনা ঘটলো, এই ঘটনা না ঘটলে হয়তো বরাবরই ঘটে আসছে। আর বিশেষ করে আজকে করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতের অবয়ব যে অবস্থা, এই যে এখন
এই যে আমরা করোনা গত বাজে আমরা ইন্ডিয়ার সিরাম থেকে আমরা যে টিকা ভ্যাকসিন নিয়ে আসলাম, তখন সারা দেশের বুদ্ধিজীবী মহল অপ্রাপর সকলে বলেছিল একাধিক সোর্স থেকে সোর্স নিয়ে আনার জন্য। বিশেষ করে লক্ষণীয় হচ্ছে আমরা যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সবগুলি বন্ধ, একই সময় কিন্তু ভারত পাকিস্তান তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করার উদ্যোগ নিয়েছে। আমরা সবকিছু পিছিয়ে পড়ছি। একই সময় যে উহান নগরের চীন থেকে যে আমাদের করোনার আবির্ভাব হয়েছে বলে আমরা দাবি করি বা মনে করি, সেই উহান নগরে কিন্তু এখন মুক্ত। সেখানে অবাধে শিক্ষা কার্যক্রম, শিল্প, কল কারখানা, জীবন জীবিকা চলছে, কিন্তু আমরা আমাদেরকে সেভাবে প্রস্তুত করতে পারি না। একমাত্র বঙ্গবন্ধু কন্যা চেষ্টা করছেন, আর বাকি যারা আছেন তারা শুধু কেবল মারহাবা মারহাবা বলছেন, এছাড়া আর কিছু করছেন বলে মনে হচ্ছে না। আর বিশেষ করে এই যে করোনাকালীন সময়ে যেভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তড়িৎ গতিতে কাজ করা যে দরকার ছিল, যে আমাদের বিশেষ করে ঢাকায় যেভাবে অক্সিজেন রয়েছে সরকারি হাসপাতালগুলিতে, সেভাবে জেলা রয়েছে এবং জেলা হেডকোয়ার্টারে আইসিইউ রয়েছে, উপজেলায় আইসিইউ রয়েছে। যদি আমরা আমাদের স্তর বিন্যাসটা, যেটা এখানে বলতে হয় যে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ যে কাজটি করেছিলেন, যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং প্রশাসন বিকেন্দ্রীকরণ, সেই ক্ষেত্রে যদি এই সরকার মহাজোটে এরশাদ ছিল যে প্রধান পরিবেশন করতো, তাহলে কি হইতো? আমরা আজকে 2 বছর মাথায় জেলা শহরগুলিতে আইসিইউ কি অবস্থা আমরা জানি না, এবং উপজেলা হেডকোয়ার্টার সে তো আইসিইউ নাই বলতে হবে, অক্সিজেন নাই। যদি আমরা পার্শ্ববর্তী ভারতে অক্সিজেনের জন্য এই যে আমরা পুরা ভারতবর্ষে দিল্লি সহ সব ভারতবর্ষে যেভাবে করোনাকালীন সময়ে অক্সিজেনের ক্রাইসিসের কারণে যেভাবে আক্রান্ত হতে দেখলাম, আমাদের বাংলাদেশের অক্সিজেনের যে বিষয়টা আমরা শিল্পে এত ভালো করতে পারলাম, এত অক্সিজেন কাঠামো রয়েছে, কিন্তু আমরা কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এই যে মানব দেহের অক্সিজেনের জন্য টোটালি আমরা ভারত নির্ভর। এখন তো ভারত আমাদেরকে ভ্যাকসিন দিতে পারছে না, ভারত অক্সিজেন দিতে পারবে না, তাহলে আমাদের কি অবস্থা? এই 1 বছরের মধ্যে আমাদের কি দরকার? গত বাজেটে কিন্তু অফুরন্ত বাজেট ছিল স্বাস্থ্য খাতে, এই স্বাস্থ্য খাত তাদের সেই বাজেট ব্যয় করতে পারে নাই। এবারও কিন্তু যে বাজেট আসছে, এই যে এখানে পরিকল্পনা মন্ত্রী রয়েছেন এবং যে স্বাস্থ্যমন্ত্রী সচিব আছেন, অপরাধ যারা রয়েছেন, এই যে আমরা রয়েছেন, তাদেরকে দিয়ে কিন্তু আমাদের সেই করোনা ক্রাইসিস সমস্যা স্বাস্থ্য মোকাবেলা করা যাবে না। যেমন আমাদের গণস্বাস্থ্যের প্রধান ট্রাস্টি যেভাবে উনি বলেছেন যে আমরা আপনাদের সেবা দেওয়ার ব্যাপারে আমাদের দরজা উন্মুক্ত, এইভাবে কি সরকার বলতে পারছে? সরকার তো বলা দরকার ছিল, সরকার বলতে পারছে না। আমরা যদি এই যে করোনাকালীন সময়ে যদি আমরা এটা বলেছি, আমাদের দলনেত্রী বেগম রওশন এরশাদ প্রথম থেকে বলেছিল করোনা কালকে এই যে প্রণোদনা, রিলিফ, অপরাধ সমস্ত, কারণ শুধু তো স্বাস্থ্য খাত বিপর্যয় হয় নাই, একই সময় অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি সব জায়গায় বিপর্যয় হয়েছে। আজকে কেবল আমরা 35 লক্ষ লোককে আমরা বিভিন্ন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে রিলিফ দিতে পেরেছি, কিন্তু করোনাকালীন সময়ে বাংলাদেশের এই যে ঢাকা কেন্দ্রিক, ঢাকার বাহিরে এবং যারা সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান কাজ করেন, তাদের বাহিরে কিন্তু প্রায় 20 ভাগ লোক রয়েছেন যাদের কর্ম নির্ধারিত না, যেমন কাঠমিস্ত্রি এবং আপনার রাজমিস্ত্রি, এই শ্রেণীর লোকজন, এবং গার্মেন্টসে ব্যাকওয়ার্ড স্টেজে যারা কাজ করে তাদের অবস্থা। রাজু ভাই, আবার আপনার কাছে আসবো, আমি দ্বিতীয়বারে আবার আপনার প্রশ্নে আসবো। অ্যাডভোকেট আয়েশা আক্তার পপি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি মিউট করা আছে। শুনতে পাচ্ছেন? জি। করোনাকালীন কেমন বাজেট চাই, এই শিরোনামে মূলত আলোচনা আমাদের। আপনার করোনাকালীন শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা খাতের বাজেট, এই বিষয়গুলো আপনার দৃষ্টিতে কেমন দেখেন এবং কিভাবে মূল্যায়ন? ধন্যবাদ উপস্থাপক হুমায়ুন কবির ব্যাপারী ভাই আপনাকে, আর আজকে যারা এই প্রোগ্রামে যারা সহ আলোচক বিন্দু আছেন, সব গুণীজন ব্যক্তি সহ যারা এই অনুষ্ঠান দেখছেন, সব আমি নাম অ্যাড্রেসিং করলাম না, যাই হোক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আমাদের জন্য একটা অনেক বিশেষ একটা দিন, যেহেতু একটা বাজেট ঘোষণা হচ্ছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, বাংলাদেশের 50তম বাজেট আর বাংলাদেশ আওয়ামী লীগের 21তম বাজেট।
তো এটা আসলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অনেক বড় একটা বিশাল ব্যাপার, 21তম বাজেট ঘোষণা তারা করলেন। এবং সব থেকে বড় বিষয়, আনন্দের বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি যে এত বিশাল অঙ্কের একটা বাজেট, একটা বলিষ্ঠ বাজেট, গণমুখী বাজেট ঘোষণা করার জন্য, এরকম সাহসী পদক্ষেপ যেটাকে বলতে হয়। প্রায় আমরা জানি যে 6,03,681 কোটি টাকার বাজেট, বিশাল অঙ্কের একটা বাজেট গত ঘোষণা করা। এটার জন্য আসলে মানে কি বলবো, দেশের মানে সাহসটাও অনেক একটা বক্তব্যগুলো ইম্পর্টেন্ট বড় ব্যাপার করে দিবা। আমি মনে করি। আমার কথা কি শুনতে পাচ্ছেন না যে শুনতে হ্যাঁ, ব্যাপারী পাচ্ছি, শুনতে ভাই? পাচ্ছি, বলেন, শুনতেছি, হ্যাঁ, বলেন। যে আর শোনা এবারে যাচ্ছে আপা, শোনা যাচ্ছে, জি বলেন। জি, না আপনি যেন কি বলছিলেন মনে হলো, না না ওই জন্য ঠিক, বললাম না যে কি ঠিক ব্যাপার, কি আছে। মানে আপনি কিছু বলছেন কিনা। আর এবারে বাজেটে আমরা জানি যে প্রতিপাদ্য বিষয় যেটা, যে জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুন্দর সুখী আগামী পথে বাংলাদেশ। তো এটা হলো বাজেটের শিরোনাম। আমি জানি না যে আজকে আপনার শিরোনাম এটা, আমি একটু আগে যখন ঢুকেছি, কারণ আমি জানি যে প্রোগ্রামে আজকে আমি থাকবো না। আর সব থেকে বড় কথা, আমি ইকোনমিক্স এর স্টুডেন্টও নই, এটাও একটা ব্যাপার। যাই হোক, তারপরেও আমি বলি যেটা, সেটা হচ্ছে যে বাজেটে আসলে সব সময় আমরা যেটা দেখি আমাদের দেশ অনুযায়ী, যেটা শিক্ষা খাতটাকে, স্বাস্থ্য খাত, এই কৃষি খাত, এই বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে কিংবা বেশি বরাদ্দ দেওয়া হয়ে থাকে। সেটা প্রয়োজনও আছে আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী, আমাদের দেশের তাড়াতাড়ি আর্থসামাজিক আনা। অনুযায়ী। তো সবাই দেখলাম যে সবাই মানে দুইটা ভাই কথা বললেন, ঠিক আছে, ওখানে ডক্টর কাজী ভাই, কি যেন ভাই, ভাইটার কথা বলেন, রাজু ভাই বললেন, সবাই দেখলাম সরকারের বিপক্ষে কথা বললেন। যাই হোক, আমরা আসলে কি ভালো কোনো কিছু মনে হয় চোখে পড়ে না, ঠিক আছে। এই যে এত বড় একটা বাজেট যে ঘোষণা করলো, এটার তো আমরা অভিভূত নয় কিংবা আমরা খুশি না, শুধু দোষ আর দোষ। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই যে উন্নয়ন করে যাচ্ছে দেশের জন্য, যেটা বিশ্ব স্বীকার করে, সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটা রোড মডেল, ঠিক আছে। যেখানে উন্নয়ন থাকে সেখানে হয়তো কিছু প্রবলেম হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু আমার সফলতা যেখানে বেশি, সেখানে যে দুই একটা কারণে তো আর সেটা ইয়ে হয়ে যায় না, মানে সেটার সুনামটা তো আর নষ্ট হয়ে যায় না, তাই না? তো আমাদের যে সফলতা আছে সেটা আমাদেরকে বলতে হবে। তো আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই মানে বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করেছে। এবং গতবারও আমরা যেটা দেখেছি, করোনাকালীন সময়ে বিভিন্ন ক্ষেত্রে, পোশাক শ্রমিকদের ক্ষেত্রে, আপনি যেটা বললেন, শ্রমিকদের ক্ষেত্রে কোনো ভর্তুকি দেওয়া হয়নি, ভর্তি দেওয়া হয়েছে। এবং বাংলাদেশে কিন্তু কোনো মানুষ এখন আর না খেয়ে থাকে না। খাবারের ব্যবস্থাটাও কিন্তু বাংলাদেশ সরকার, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এটা মানে নিজের দায়িত্বেই করে যাচ্ছে। তার প্রমাণ আমরা দেখি যে আমরা যদি যে কোনো মানুষ, আমরা বাংলাদেশ সরকার এটা চালু করেছিল অনলাইনে, যে 999 ফোন করলে তার ঘরে খাবার পৌঁছে যাবে। তো সব দিক থেকে আমার মনে হয় বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। শিক্ষা খাতে বলেন, হ্যাঁ শিক্ষা খাতে বরাবরই দিয়ে থাকে। আমি জানি না এবার বরাদ্দ কত আছে, কারণ আমি বললাম যে আমি একটু আগে মাত্র প্রোগ্রামে দেখেছি, আমার প্রোগ্রাম করার কথা আজকে ছিল না, সাবজেক্টটাও জানার কথা ছিল না। আমি ভাইকে জানিয়ে দিয়েছিলাম যে আজকে প্রোগ্রামটা আমি করবো না। তো যাই হোক, তো শিক্ষা খাতে বাজেট বরাবরই বেশি, এবং কৃষি খাতে প্লাস আমরা যদি দেখি যে স্বাস্থ্য খাতের ব্যাপার যদি আমি বলি, সেক্ষেত্রে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু 96 সালে ক্ষমতায় আসার পর কি করলো, বাংলাদেশে কমিউনিটি মানে একদম প্রত্যন্ত অঞ্চলে মানুষ যেন চিকিৎসা সেবা পায়, সেজন্য কিন্তু কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করে। এবং সেই কমিউনিটি ক্লিনিক কিন্তু পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এসে কি করলো, সেটা বন্ধ করে দিল। আবার আমরা যেটা দেখি যে বর্তমানে কিন্তু কমিউনিটি ক্লিনিক কিন্তু প্রায় 30 রকমের, আমি যদি ভুল না করে থাকি তাহলে 30 রকমের ওষুধ কিন্তু কমিউনিটি ক্লিনিক থেকে দেওয়া হচ্ছে। এবং এখন দেখেন যে অনলাইনের মাধ্যমেও কিন্তু সেখান থেকে চিকিৎসা সেবা পাচ্ছে মানুষজন। তারপরে প্রতিটা এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে আমরা যদি জেলাগুলোতে ধরি, প্রতিটা জেলায় যে হাসপাতালগুলো ছিল সরকারি হাসপাতাল, প্রতিটা জায়গায় কিন্তু সেখানে আসন সংখ্যা বৃদ্ধি করা কি হয়েছে। বলবো, আসবে। তারপরে আপনার সেগুলোকে অনেক সংস্কার করা হয়েছে, বিল্ডিং গুলোতে। প্রতিটা ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পাই, ঠিক আছে। তো আমরা উন্নতিটা কেন স্বীকার করতে চাই না, এটা আমি জানি না। ওই ভাইটা, যে ডক্টর কাজী ভাই, উনি যেটা বলছিলেন যে উনি বোধহয় বলছিলেন এরকম একটা ব্যাপার, যে রাস্তাঘাটে এখানে অন্য কোনো দেশে আমরা দেখি না যে এত টাকা কেন খরচ হয় রোড ঘাটের ব্যাপারে। তো এখানে আমি একটা কথা বলি, যেখানে উনি বলছেন যে আমেরিকাতে এত খরচ হয় না, আমাদের দেশে কেন এত খরচ হয়, আমি এই সম্পর্কে একটু বলি। যদিও আমি ইঞ্জিনিয়ার নই, তবে আমি যতটুকু জানি যে কোনো দেশের যখন মাটি পরীক্ষা করে যখন দেখেছি, সেটার জন্য আসলে রাস্তাঘাটে কিন্তু এটা নির্ভর করে। হ্যাঁ, সে দেশের সয়েলের উপর নির্ভর করে যে সেখানে খরচটা বাড়বে না কমবে। এখন আমাদের দেশের যে মাটি কিংবা আমাদের দেশের যে মানে সেটা তৈরি করতে যে টাকার ব্যাপার আছে, সেখানে তো আমেরিকা কানাডার সাথে আমরা তুলনা করতে পারি না। এটা তো এখন আমেরিকার মাটি কিংবা সয়েল যেটা, আমাদেরও যে সেটা একই হবে সেম, এরকম তো কোনো কিছু না। এই সবকিছু মিলাই তো আহ খরচটা ডিপেন্ড করে, তাই না?
বরঞ্চ আপনাদের সময় কি হয়েছে, কি রাস্তাঘাট করেছিলেন, কি করেছিলেন, খালি থাম্বা দিয়েছিলেন, কারেন্ট তো কিছু মানুষ বিদ্যুৎ পায় নাই, ঠিক আছে, এটা তো সবাই জানে যে বিএনপি সরকার কি করেছিল, থাম্বা দিয়েছিল, ঠিক আছে, এটা তো একটা একটা প্রচলন হয়ে গেছিল, মানুষ এটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবার মুখে মুখে এটা একটা প্রচার হয়ে গেছিল যে আপনারা বিদ্যুৎ দিতে পারেন না, বরঞ্চ বাংলাদেশ এখন বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, ঠিক আছে, আমরা আপনার লোডশেডিং কি, লোডশেডিং আমরা বুঝি না যে লোডশেডিং কি, এতটাই আমরা স্বয়ংসম্পূর্ণ বিদ্যুতের ক্ষেত্রে। খাদ্যে সেটাও স্বয়ংসম্পূর্ণ, আমাদের কিন্তু এখন আর খাদ্য এরকম আমদানি করতে হয় না। আর রাজু ভাই যেটা বলছিলেন যে করোনাকালীন সময়ে ভ্যাকসিনের ব্যাপারটা, দেখেন পৃথিবীর অনেক উন্নত দেশের তুলনায় কিন্তু আমরা কিন্তু সর্বপ্রথম মানে ভ্যাকসিনেশন কিন্তু কাজটা শুরু করতে পেরেছিলাম। এটা কিন্তু একটা সরকারের একটা বিশেষ দিক, সফলতা, এটা কিন্তু আমরা স্বীকার করছি না। যেখানে ইউরোপের কয়েকটা দেশ, তারপর আরো কিছু দেশের থেকে স্বীকার আগে, করে বলছি, স্বীকার করে বলছি। জি জি ভাই, আমি আপনার প্রতি সম্মান রেখেই কথা বলছি, আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখেই কথা বলছি ভাইয়া। সেটা হচ্ছে যে আমরা দেখেন অনেক আগে কিন্তু আমরা শুরু করতে পারছি কিন্তু, ঠিক আছে, যেখানে আমি মাত্র ভ্যাকসিন নিলাম মাত্র লাস্ট মান্থে শেষের দিকে। আর আমি যখন চিন্তা করলাম, আমি কথাটা এর আগেও বলেছি যে আমি যদি বাংলাদেশে থাকতাম আমি মনে হয় ভ্যাকসিনটা আগেই নিতে পারতাম, ঠিক আছে, যেটা আমি এখানে এসে থেকে আমাকে কোন এক আইনজীবী বলছিলেন যে তুমি তো ওখানে আছো, তুমি তো আমাদের আগে ভ্যাকসিন পেয়ে যাবা, ঠিক আছে, কিন্তু দেখলাম যে না, সবাই যখন দেওয়া শেষ তারপরে মনে হয় আমি পাইলাম ভ্যাকসিন, তো এই হলো অবস্থা। তো এখানে হচ্ছিল কি, সরকার কিন্তু একটা জায়গায় কিন্তু যোগাযোগ করে, সরকার কিন্তু বিভিন্ন দেশের সাথে কিন্তু তারা কন্ট্যাক্ট করেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যেন আমরা ভ্যাকসিনটা আগে পাই এই জন্য কিন্তু উনি মানে আগে কিন্তু টাকাটা বুকিং দিয়ে রেখেছিলেন, উনি একটা প্রোগ্রামে বলেছিল একটা এই কথাটা। তো এই যে একটা সরকারের সফলতা যে আমরা ভ্যাকসিনেশন কাজ শুরু করতে পেরেছি, এবং ভ্যাকসিন আস্তে আস্তে চীন থেকেও আসছে, ঠিক আছে, নেক্সট আরো অন্যান্য দেশের সাথে কন্ট্যাক্ট করতেছে, আসবে আল্লাহর রহমতে পর্যায়ক্রমে। আসলে কি, এটা তো আসলে এখানে মাত্র ইউকেতে মাত্র, যদি আমি তুলনা করি, মাত্র 7 কোটি মানুষ, তার মধ্যে মানে ভ্যাকসিনেশনের যোগ্য কত মানুষ আমি জানি না, মনে হয় 4 কোটি হয়তো হতে পারে, আমি বলতে পারবো না। এখানেই এখন পর্যন্ত শেষ হয় নাই তাদের নিজস্ব ভ্যাকসিন। আর বাংলাদেশে তো আমাদের 17 কোটি মানুষ, তো আমাদের তো সময় লাগবে, এটা তো আমাদের সময় দিতে হবে, আমরা তাড়াহুড়া করলেই তার আমরা পাবো না। আমাদের দেশের যে সবকিছু মিলায়, তো আমাদের যদি সরকারকে আমরা সুযোগ না দিই তাহলে তো আমরা রাতারাতি কোনো কিছু করতে পারবো না। করোনাকালীন সময়ে হ্যাঁ, আপনি যেটা বলেছেন রাজু ভাই, আমিও আপনার সাথে একমত যে আসলে আমাদের মুসলিম কান্ট্রি, এই জন্য হয়তো আল্লাহ পাকের একটা রহমত আছে, এটা ঠিক আছে, আল্লাহ পাকের রহমত ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। যার জন্য হয়তো আমাদের মৃত্যুর সংখ্যাটা অনেক কম, আমাদের আক্রান্ত সবকিছু মিলে আমরা অনেক ভালো আছি। কিন্তু এখানে মাননীয় প্রধানমন্ত্রীরও কিন্তু একটা কৃতিত্ব আছে, সেটা হচ্ছে যে করোনাকালীন সময় যে সঠিক যে সিদ্ধান্ত যদি না নিতেন, এই যে সেই সময় যখন লকডাউনের ব্যাপারটা ছিল, সঠিক টাইমে লকডাউন দেওয়া, তারপরে আপনার হচ্ছে হলো এই যে চিকিৎসার যে বিভিন্ন আসন সংখ্যা বৃদ্ধি করা, তারপরে আমরা দেখেছি গত বছর যখন করোনা শুরু হইলো সেই সময় কিন্তু কি করলেন উনি, 2000 চিকিৎসা কিন্তু নিয়োগ দেওয়া হইলো, চিকিৎসক নিয়োগ দেওয়া হইলো, 5000 নার্স নিয়োগ পপি দেওয়া আপা, হইলো। আমি আপনার হ্যাঁ এই যে, আপনি তো জানেন যে করোনা ভারতীয় ভেরিয়েন্ট বাংলাদেশে ঢুকেছে, সবই ঠিক আছে, কিন্তু গেল হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ এই বিষয়গুলো তো আমাদের এখানেও আলোচনা হয়েছে এবং সর্বমহলে, যে এডভোকেট সুব্রত চৌধুরী আছেন, ইকবাল ভাই আছেন, এই যে সীমান্তবর্তী এলাকাগুলো, আমি আজকেও আমি জানতে পারলাম যেটা, সেটা হলো চোরাই লোক আসছে, কিভাবে এটা সম্ভব বর্ডার দিয়ে। এবং এই যে লকডাউন, আপনার এই যে এখন আজকে থেকে মনে হয় কালকে থেকে সাতক্ষীরায় লকডাউন, তো ঢাকা গণপরিবহন তো সরকার সারা দেশব্যাপী, যে সীমান্তবর্তী সব জায়গায় তো গণপরিবহন তো সারা দেশব্যাপী চলছে, তো এই গণপরিবহন বন্ধ করার বিষয়ে আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? আপনি তো সরকারি দলের একজন সদস্য। আমার কাছে মনে হয় কি, দেখেন আসলে লকডাউন, গণপরিবহন বন্ধ সবকিছু কিন্তু যাই করেন না কেন, তার আগে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সচেতন হতে হবে। আমরা যদি সরকার নির্দেশিত নীতিমালাগুলো না মানি, তাহলে আপনি এই ঘরে ঘরে পুলিশ সাথে থেকে আর নিয়ম কানুন করে জরিমানা করে ফাইন করে আপনি কি কোনো কিছু করতে পারবেন? আমাদের আগে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা, ঠিক আছে, আমাদের সচেতন হতে হবে, আমাদের চিন্তা করতে হবে যেটা আমি আক্রান্ত হইলে শুধু আমার প্রবলেম না, ঠিক আছে, আমার পরিবারের প্রবলেম, আমি আমার মাধ্যমে আরেকজনকে ছড়াতে। তো আমরা যদি সামাজিক দূরত্বটা মেনে চলো, আমি আগেও বলেছি যেটা আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী অনেকটাই কঠিন ব্যাপার, বাট যতটুকু পারা যায়, যেরকম আপনার নিয়মিত হাত ধোয়া, ঠিক আছে, আমরা আপনার হলো মাস্ক ইউজ করা, এগুলো যদি একটু না করা যায়, শুধু আপনার আইন দেখে আমার কি মনে হয় না যে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তো আইনটাই সবকিছু না, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সচেতন হতে হবে, সচেতন না হলে কোনো কিছুই সম্ভব না। আর করোনার সময় আপনি যেটা বলতেছেন, আমাদের জীবন জীবিকার একটা ব্যাপার আছে, আপনি শুধু লকডাউন মাসে কড়া ভাবে লকডাউন দিয়ে রাখলেন আর সবকিছু বন্ধ থাকলেন, সেখানে কিন্তু যারা একদম হতদরিদ্র মানুষ আছে তাদের জন্য কিন্তু না, সমস্যা হয়, এখানে তো সরকার যতই সাহায্য বিভিন্ন দেয়। বিভিন্ন হ্যাঁ মহল বলছিল যে আপনার এই যে সংক্রমণ নীতিমালা, তো এই আইনগুলো আছে যে মাস্ক পরিধানের বিষয়ে এখানে কঠোর নির্দেশনা, এবং
অনেক প্রসঙ্গে এসব আলোচনা হয়েছে, কিন্তু গেলে যে মার্কসের বিষয়গুলো, যে মানুষ মাস্ক পরে না, উদাসীনতা, এসব বিষয় তো তেমন গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ দেখছি না এবং কেউ দেখছে না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, আসলে এটা আমি আপনাকে আমার কাছে মনে হয় বারবারই যেটা মনে হয় যে আইন আপনার যতই কঠোর হোক, আমাদের দেশে আইন কিন্তু একবারে যে আপনার কঠোর না তা না। পৃথিবীর অনেক দেশে কিন্তু মৃত্যুদণ্ড নেই, তারপর কিন্তু সেই দেশগুলোতে এখানে ক্রাইম দাও, কম হয়। ঠিক আছে, কিন্তু আমাদের দেশে তাকে দেখেন ফলাই সর্বোচ্চ দাও। শাস্তি মৃত্যুদণ্ড আছে। তারপরও কিন্তু মানুষ ক্রাইম করে, কি কারণে করে? আসলে ওই যে বললাম যে আমরা যদি নিজেরা যদি ভালো না হই, আপনি শুধু আইন দিয়ে কি করবেন? আমরা দেখা যায় যখন পুলিশ যখন রাস্তার ভিতরে আপনার বিনামূল্যে যখন মাস্ক বিতরণ করতেছে, মাস্ক করতেছে, তারা কারো কত সমস্যা। যখন তারা মিডিয়াতে সামনে আসতেছে, ক্যামেরার সামনে, তখনও তারা বলে যে মাস্ক পরে থাকতে আমার সমস্যা হয়, এতক্ষণ পরেছিলাম, এখনই মাত্র খুলছি। তো এখন এইগুলোকে আপনি শোনেন, এত মানুষের পিছনে আগেই বলেছি যে এইভাবে পুলিশ দিয়ে কিংবা আপনার মানুষ ইয়ে করে আপনার ফাইন জরিমানা করে কি কোনো কিছু করতে পারবেন? এটার জন্য দরকার হলো সচেতনতা। ঠিক আছে, আমাদের ভিতর যদি সচেতনতা বোধ যদি না তৈরি করতে পারি, আমরা যদি না বুঝি যে করোনা একটা ভাইরাস, একটা একটা সংক্রমণ ব্যাধি, এটা অ্যাডভোকেট একজন থেকে আরেকজন ছড়ায়। আয়শা খাতুন জি, পপি, আপনার কাছে আবার আমি আসবো। আচ্ছা, আমি শেষ করছি। হ্যাঁ, জি, তো এটার জন্য আমি সবার প্রতি একটাই রিকোয়েস্ট করব যে আসলে আমাদের সরকার নির্দেশিত নীতিমালাগুলো মানা দরকার, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। জি, ধন্যবাদ। আমাদের সাথে ইতিমধ্যে আলোচনায় অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আইটিভি হ্যাঁ নিউজের হ্যাঁ পক্ষ থেকে। না আপনাদের জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মিউট করা আছে আপনার। সুব্রত চৌধুরী, আপনার এখানে মিউট করা আছে, দেখেন। এখন বলেন। এখন শুনবেন। আমাদের বিষয় হলো করোনাকালীন কেমন বাজেছে। আপনি তো অধ্যাপক ইকবাল হোসেন রাজু এবং অন্যদের আওয়ামী লীগে ওনার আলোচনা শুনলেন। তো একটা আহ, উপকূলীয় এলাকা, দুর্যোগ এলাকা ও কৃষি খাতে বড় বরাদ্দ এবং কালো টাকা সাদা করা, সব বিষয়গুলো এবং করোনাকালীন কতটুকু বাজেট বাস্তবায়ন হবে, এ প্রসঙ্গ নিয়ে আপনার আলোচনা শুনতে চাই। ধন্যবাদ। পপিকে ধন্যবাদ, মনির ভাই, রাজু ভাই, আর আমার বন্ধু নিতা রায়চৌধুরী কে দেখা যাচ্ছে অনেকদিন পরে। তো সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। দেখুন, বাজেটের একটা দর্শন থাকে, সব সরকারের থাকে, এটা ভালো মন্দ আলাপ করছি না। দর্শন ছাড়া তো এগোনো যাবে না। এবং পপি খুব সুন্দরভাবে তার সরকারের অনেক সফলতা, পরে বলবেন, আমি টক হতে 21তম বাজেট, পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ বাজেট, এসব বলা যায়। পপিকে একবার উল্টে দেখেছেন? আপনাদের যে দিন বদলের কর্মসূচি ছিল, সেগুলোকে পরে দেখছেন এখন? জাতির কাছে কি অঙ্গীকার করেছিলেন? মুক্তিযুদ্ধের কথা, সমতার কথা, সাম্যের কথা, ধনী গরিবের বৈষম্য কমানোর কথা, কি সুন্দর সুন্দর সুলিখিত বক্তব্য আপনাদের দিন বদলের কর্মসূচিতে আছে, অসাধারণ। আমি তো মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ যে দিন বদলের কর্মসূচি দিয়েছিল, সেটা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দর্শন। আপনারা কি সেখানে আছেন? 6,00,000 কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ করেন এবং প্রত্যেক বছরে এটা বাড়াবেন। কেন বাড়াবেন? যত লুটপাট করে 6 লক্ষ কোটি টাকা পাচার হবে, আগামী বছর এটা 7 লক্ষ কোটি হবে, 7 লক্ষ কোটি টাকা পাচার হবে, 8 লক্ষ কোটি টাকা করবেন, আবার পাচার হবে। আপনারা তো একটা প্রতিযোগিতা দিয়ে চলছেন যে কিছু মানুষ বাংলাদেশের সম্পদ, অর্থ লুটপাট করে নিয়ে যাক, দেশে লুটপাট করুক। এই যে বরাদ্দ বাড়াচ্ছেন, এখানে কি 60% তো লুটপাট হয়ে যাবে। আপনি পরিবহন খাতে বাড়াচ্ছেন, আপনি শিক্ষা খাতে বাড়াচ্ছেন, সামরিক খাতে বাড়াচ্ছেন তো বটেই, না বাড়ালে এটা ভলিউম এত হবে কেন? এবং এটা পুরাপুরি হচ্ছে একটা ঋণ নির্ভর। আপনি কোত্থেকে টাকা আসবে, কি আসবে, কিছুই নাই, একটা অন্ধকার আপনি ঢিল ছুড়ে দিলেন। আর আপনি বলছেন যে আওয়ামী লীগ সাহস করে এই বাজেট দিয়েছে। এই বাজেটের মূল কথা আপনার হচ্ছে, অ্যান্সারটা পরে দেবো দাদা, সব শেষে আপনার প্রতি শ্রদ্ধা এই রেখেই বলছি। বাজেটে এখন যে আলোচনা হচ্ছে, আওয়ামী লীগ সরকার মাইক্রোবাসের দাম কমিয়েছে, স্যানিটারি ন্যাপকিনের দাম কমিয়েছে, মুড়ির দাম কমিয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের দর্শন। খুবই দুর্ভাগ্যজনক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
যে বাজেট দিয়েছেন সেই বাজেটে জনগণকে আপনি উপহার দিয়েছেন মাইক্রোবাস কমবে, স্যানিটারি ন্যাপকিনের দাম কমবে, আর মুড়ির দাম করবে। এখন আমরা বসে বসে সবাই মুড়ি খাই। আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, আপনি এখন যে আওয়ামী লীগ করেন নতুন প্রজন্ম, আমরা যে আওয়ামী লীগকে দেখেছি সেই আওয়ামী লীগ হারিয়ে গেছে। সেই আওয়ামী লীগের যে দর্শন ছিল সেই দর্শন আমরা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাচ্ছি না, দুর্ভাগ্য আমাদের। কিন্তু মুখে আপনারা মুক্তিযুদ্ধের ফেরি করেন, চেতনার ফেরি করেন, বাস্তবতা হচ্ছে উল্টাটা। এই পুরা বাজেটটাই হচ্ছে আপনি গুটিগত মানুষকে আপনি আরো তারা যাতে অর্থ সম্পদ লুট করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন। আপনি টিকার কথা বলেছেন, টিকা নিয়ে যে নয়ছয় করেছেন কার স্বার্থে? দরবেশের স্বার্থে। এটা সারা দুনিয়াই জানে, সারা দেশের মানুষ জানে। এগুলো নিয়ে আপনারা আবার খুব বড় গলায় কথা বলেন যে আমার সরকার এখানে চাচ্ছে ওখানে। আপনারা তো চান নাই। শৃঙ্খলা এসে আপনাকে কি করে গেল? সে সময়ে শৃঙ্খলা কেন আসলো? ভারতের বাইরে যাতে আপনি যেতে না পারেন, কি সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন নিজেদের মধ্যে? এগুলো বলতে গেলে অনেক কথা। বাস্তবতা হচ্ছে এই বাজেটে যে বড় বড় প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন, বাস্তবতা হচ্ছে যে মেগা প্রজেক্ট, এগুলোকে বলে পপুলিস্ট গভর্নমেন্ট। আপনি বড় বড় কথা বলবেন, মানুষকে স্বপ্ন দেখাবেন, উন্নয়নের জোয়ার দেখাবেন, আর ভিতরে হচ্ছে সব সদরঘাট। আপনি যে একটা পপুলিস্ট গভর্নমেন্ট হয়ে গেছেন বাংলাদেশে, এই আফ্রিকার ছোটখাটো দেশগুলো যা করে, মধ্যপ্রাচ্যের দেশগুলো যা করে, আজকে বাংলাদেশকে আপনি সেখানে নিয়ে গেছেন। বিলবোর্ড দিয়ে শহরকে নানানভাবে সাজিয়ে শতবর্ষ করে, 50 বছর উৎসব করে, আনন্দ উৎসবের মধ্য দিয়ে আপনি জনগণকে বোকা বানাতে চান। আরে ভাই, 21 বছরে তো 21টা বিল্ডিংও করা যায়, 21টা রাস্তাও করা যায়, 21টা ফ্লাইওভারও করা যায়। পৃথিবীর সব দেশে এরকম উন্নয়ন হয়। আইয়ুব খান উন্নয়ন করেছিল। এরশাদ সাহেব, রাজু ভাই আছেন, এরশাদ সাহেবের যে উন্নয়ন, সেই উন্নয়নে তো আমরা এখন সুফল পাচ্ছি নাকি রাজু ভাই? আমাদের মন্ত্রী নিতে দেওয়া আছেন। হ্যাঁ, এইসব উন্নয়নের কথা বলে লাভ নাই। জনগণের যে সাম্য সমতা বিলি বন্টন, সেই ব্যবস্থা তো নাই ভাই। আওয়ামী লীগের দর্শন হয়ে গেছে এখন উল্টাটা। আপনি একটা কর্তৃত্ববাদী স্বৈর শাসন রাষ্ট্রে পরিচালনা করছেন, গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন, আইন আদালত গুলোকে ধ্বংস করে দিয়েছেন, সমস্ত পেশাজীবীকে বিভক্তি করে দিয়েছেন। আর আপনি সমানে ছড়ি ঘুরাচ্ছেন। 12 বছরের অধিক সময় আপনি ক্ষমতা ভোগ করছেন, ক্ষমতা ভোগ করতে থাকেন। অতীতেও অনেকে এরকম ক্ষমতা ভোগ করার স্বপ্ন দেখেছিল, কিন্তু যখন পতন হয় অনেককেই খুঁজে পাওয়া যাবে না। 75 পরে আমরা দেখেছি কি অবস্থা হয়েছিল। আজকে রাষ্ট্রটাকে আপনারা সেই পর্যায়ে নিয়ে যাচ্ছেন। আপনারা যে অপশাসন অপকীর্তিগুলি করে যাচ্ছেন, আপনি মনে করেন না জনগণ এত বোকা? প্রত্যেকটা বিষয়ে মানুষকে হিসাব নিকাশ দিতে হবে। আপনি এখন ক্ষমতায় আছেন, ড্যাম কেয়ার, আপনাদের মন্ত্রী মহোদয়রা দিনে রাতে যেসব সবক দিচ্ছে, এগুলো শুনলে আমাদেরই লজ্জা লাগে। আজকে হাইব্রিডের কথা বলছেন আপনারা, পুরো আওয়ামী লীগ এখন হাইব্রিডের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। জেনুইন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা জনগণকে ক্ষমতাহীন করেছেন, জেনুইন আওয়ামী লীগকে ক্ষমতাহীন করেছেন। সুতরাং এইসব বাজেট টাজেট নিয়ে সরকারি দল বলবে হ্যাঁ জনগণের স্বার্থে বাজেট, অসাধারণ বাজেট, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বাজেট। বাজেট পাশ হওয়ার আগেই ব্যানার তৈরি, আর আমরা বিরোধী দল আমাদেরও ব্যানার তৈরি, গরিব মারার বাজেট, গণধিকৃত বাজেট, আমরাও ব্যানার নিয়ে রাস্তায় নেমে যাই। এই কালচারের মধ্যেই তো আছে, এখান থেকে তো বেরোতে পারছি না। সুতরাং আসুন, আমাদেরকে সাদাকে সাদা বলতে হবে। আপনি হয়তো তরুণ প্রজন্মের আওয়ামী লীগ, আপনি আরো সামনের দিকে এগিয়ে যান। আপনাকে মন খারাপ করতে চাই না, কারণ আপনাদের এই বাংলাদেশ হবার পরে এখানে যত ঘটনা ঘটেছে, বাংলাদেশ আগেও যে ঘটনাগুলো ঘটেছে, সব ঘটনার সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। এবং এই আওয়ামী লীগ যাতে ভালো করে, এই জন্য আমাদের অনেক প্রচেষ্টা ছিল, অনেক
সাথে আপনাদের বড় ভাইদের সাথে অনেক কাজ করেছি, কিন্তু আমরা এখন হতাশ। হ্যাঁ, আপনি যদি দিন বদলের কর্মসূচিটাও আংশিক বাস্তবায়িত করেন, তাতেও তো আমরা আনন্দিত হই, জনগণ সুফল পায়। কিন্তু সেটার সাথে আপনি প্রতারণা করছেন, আপনাদের নিজস্ব কর্মসূচি। আমি বারবার বলবো, দিন বদলের কর্মসূচি প্রত্যেক পাতা পাতায় উল্টিয়ে দেখেন, সেটার সাথে আপনারা প্রতারণা করছেন। সুতরাং আমি মনে করি এই যে বড় অঙ্কের বাজেট দিয়ে আমাদের ঋণ, আজকে যে শিশু জন্মগ্রহণ করছে হাজার হাজার টাকা, তার উপর আপনি ঋণ চাপিয়ে দিচ্ছেন। এই ঋণ কে পরিশোধ করবে? আপনি একটা ঋণ নির্ভর বাজেট, আপনার কোন খাতে কত আসবে সেটার কোনো হিসাব নিকাশ নাই, আপনি করে দিলেন। এই ধরনের বাজেট, এটা পাগলামো ছাড়া আমি কিছু না। এখন বসে বসে আমরা চলেন সবাই মুড়ি খাই। আমাদের মোস্তফা কামাল সাহেব আমাদের মুড়ি খেতে বলেছে, এখন আমরা মুড়ি খাই। আপনি বলেছেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কদিন আগে তো চালাম, কদিন আগে তো কিন্তু মুড়ি ছাড়া হয় না। আমদানি করেছেন, কি আমদানি করেন আপনি? সবাই খুব বড় বড় কথা বলেন, 50 বছর আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। সব জায়গায় তো খাদ্য আমদানি করতেছেন, তো সব ব্যাপারে আপনারা বলেন যে আরে আপনি বিদ্যুতের কথা বলেন, এই বিদ্যুতের বেনিফিশিয়ারি হচ্ছে শ্রমিক গ্রুপ। হাজার হাজার কোটি টাকা তাকে দিয়ে আপনি সব ভাসমান বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো পাকিস্তানও ফেলে দিয়েছে, সেসব বিদ্যুৎ কেন্দ্র এখানে চালু করেছেন। গ্রামে গঞ্জে যান, সেখানে বিদ্যুতের কি অবস্থা? কোন নিবিচ্ছিন্ন বিদ্যুৎ কোথাও পায় না। ঢাকা শহরও প্রায় প্রায় বিদ্যুৎ চলে যায়। আপনি এগুলো বললেই হলো। আপনি মেগাওয়াট হিসাব দিচ্ছেন, কদিন পরে শুনি এখান থেকে আনতে হবে, ওখান থেকে আনতে হবে, এলপি গ্যাস ওখান থেকে সব হচ্ছে আপনাদের 7-8টা পরিবার সরকারের সাথে সংশ্লিষ্ট। তাদেরকে আরো বেশি বেশি ধনী করার জন্য আপনাদের সমস্ত রকমের কর্মকাণ্ড এখানে প্রতিটা খাতে। কি স্বাস্থ্য খাত বলেন, আপনি শিক্ষা খাত তো ধ্বংস করে দিয়েছেন। একজন বেশি বলেন উপাচার্য, আমাদের সময় উপাচার্য আমরা দেখেছি, বঙ্গবন্ধু উপাচার্য নিয়ে দিয়েছিল, অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ মেধা সম্পন্ন মানুষ, বিশ্ববিখ্যাত মেধা সম্পন্ন মানুষ। আজকে সেই জায়গায় কতগুলো দলীয় ক্যাডারকে আপনি সব জায়গায় নিয়োগ দিচ্ছেন। এই জন্য আজকে শিক্ষার এই ব্যবস্থা, আপনি আজকে শিক্ষা ব্যবস্থাকেও আপনি প্রায় ধ্বংস করে ফেলেছেন। আপনি স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির একটা বিচার করেছেন, সামান্য মাস্ক কেলেঙ্কারি থেকে শুরু করে, যেগুলো আপনাদের লোকজন, আওয়ামী লীগের লোকজনই জড়িত, কারো কোনো বিচার করেন নাই। তারপরে কয়েকদিন শুরু করেছিলেন সম্রাট সহ আরো কয়েকজনকে ধরে, সেটার খবরটা কি? পাপিয়ে টাপিয়ে কোথায় চলে গেল? সেগুলো আর যাবে না, কারণ যত উপর উঠবে তত উপরের লোক এটার মধ্যে সব তো জেলেই আছে ভাই, কেউ তো বের হয় নাই। হ্যাঁ, কেন আর উপরের দিকে গেল না? আমরা তো জানি, বাংলাদেশের মানুষ জানে কারা কারা এই ঘটনার সাথে যুক্ত আছে, কিন্তু আর আপনি উপরের দিকে যাবেন না, কারণ উপরের দিকে গেলে আপনার সব আশেপাশের পরিবারের লোকজনে সম্পৃক্ত আছে, এটা সবাই জানে। সুতরাং এগুলো ধামাচাপা দিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন, আপনি চালাইতে থাকেন, কিন্তু মানুষের সাথে প্রতারণা করে, ভাওতাবাজি করে বেশি দিন করা যাবে না, সেটা একটু স্মরণ রাখবেন। এই দিন নয়, আরো দিন আছে, আপনাকে আমাকে যেতে হবে সেই দিনের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। করোনাকালীন কেমন বাজেট চাই, এ বিষয়ে আপনার দলের মূল্যায়ন কি? এবং আপনি জানেন উপকূলীয় এলাকায় দুর্যোগ এবং বন্যা এবং জলোচ্ছ্বাস, এই বিষয়ে বিভিন্ন মহল থেকে এবং উপকূলীয় এলাকার মানুষরা বিশেষ বরাদ্দ যাচ্ছে বাজেটে। এই বিষয়ে আপনার মতামত। আর একটা বিষয় হলো স্বাস্থ্য খাতে বড় দুর্নীতি হচ্ছে, অব্যবস্থাপনা এটা দীর্ঘদিন বলে আসছে বিভিন্ন মহল। তো স্বাস্থ্য খাত এবার সবচেয়ে বড় বাজেটটা স্বাস্থ্য খাতে দিচ্ছে আমরা যতটুকু জানি। এই বিষয়ে আপনার মতামত। ধন্যবাদ আপনাকে। সুব্রত চৌধুরী মানে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট এবং বাংলাদেশের রাজনীতিতে অনেক পরীক্ষিত পরিচিত একজন বিদগ্ধ ব্যক্তিত্ব, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। উনি মোটামুটি অল্প সময়ের মধ্যে বাজেটের একেবারে খাতওয়ারি চুলচেরা বিশ্লেষণ না করে যে আলোচনা আমাদের করা উচিত আমরা সেটাই করব, এবং উনি সেটা পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এখানে আমার বক্তব্য ঠিক একই লাইনে হবে
এখানে অন্যান্য যারা আছেন যেমন ইকবাল হোসেন রাজু, অত্যন্ত আমার প্রিয়ভাজন ব্যক্তি, তরুণ প্রজন্মের উদীয়মান এই যে আমাদের পপি, আমি দু একটা কথা তার শুনলাম শেষের দিকে এসে, পপি আছেন। আর একজনের কথা ছিল নাজিমুদ্দিন আলাদাত বোধহয়, উনি কি আছেন? এখনো আসেন না, মানে এখন ঢুকবে। হ্যাঁ, আচ্ছা, লেট করে ফেলছে আর কি, বাইরে ছিলেন। মানে বলেন। যাবেন আর 8 জন কি আছেন আর কি, আছেন। এখন আমার বক্তব্য হলো যে বাজেটটা কি? অর্থনীতিতে বাজেটের মাঝ দিয়ে একটা রাজনৈতিক দলের যে দর্শন, সেটাই প্রতিফলিত হয় বাজেটের মাধ্যমে, সেই রাজনৈতিক দলটা কি এবং কি করতে চায়। সেকেন্ড হচ্ছে যে বাজেট সবসময় হতে হবে স্বনির্ভর বাজেট। যে বাজেট কম হোক, যেমন ধরেন আমরা একটা গরিব পরিবার, হয়তো খুব দামি 50,000 টাকা দামের শাড়ি কেনার সঙ্গতি নাই, সেখানে পরিবার হেড অফ দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি, হি ইজ দ্য লিডার অফ দ্য ফ্যামিলি, তার উচিত হবে যে তার পরিবারের বস্ত্র কেমন ব্যবহার করা হবে, খাদ্য কেমন হবে, খাদ্যাভ্যাস কেমন হবে, তার বাসস্থানটা কেমন হবে, অন্তত নিজের আয়ের মাঝে সঙ্গতি রেখে সেই জিনিসটা করা। পৃথিবীতে যে সমস্ত দেশ আজকে বড় হয়েছে, উপর উঠেছে, আপনি যে কোনো একটা দেশের কথা বলেন, আপনি ভারতের কথাই বলেন, ভারতে অনেক বড় বড় মানে প্রজেক্ট আছে, সেখানে নিজেরা মানে ওই যে আপনার রেলওয়ে বিশাল উন্নতি করেছে, তাদের ওই যে বিমান তাদের উন্নতি হয়েছে, বিভিন্ন ফ্লাইওভার তো যাই বলেন, বা বিজ্ঞান ক্ষেত্রে সবই কিন্তু নিজস্ব অর্থায়ন, এখানে কোনো ঋণ নাই। আজকে চীনের যে 49 সালের আগে যে চীনের মানুষ ভিক্ষাবৃত্তি, বেশ্যাবৃত্তি, ঘুষ, দুর্নীতি এটা করতো, আফিন খেয়ে খেয়ে মানুষ ঘুমতো, হোয়াং হোকে চীনের দুঃখ বলা হতো, এক গাড়ি টাকা নিয়ে এক ঝুড়ি খাবার পাওয়া যেত। কিন্তু 49 সালের পরে, বিপ্লবের পরে, যে সেই চীন আজকে পৃথিবীতে তার যে অর্থনীতি, তার যে উন্নয়ন, তার যে বিকাশ, এটা আকাশচুম্বী, এবং সবই কিন্তু নিজস্ব, এক পয়সা ঋণ নাই, বরং ঋণ দেয়। আজকে জাপান বলেন, মানে জাপানের মানুষ এক সময় সে দেশের টোটাল জমির মাত্র 14% হলো কৃষি জমি, এবং আমাদের হলো প্রায় এখন প্রায় 85% হচ্ছে কৃষি জমি, আগে ছিল 65%। রেনফেটেড এরিয়া যে বাদে অন্য যে হাওড় বাউর সে জায়গা এখন উপরে উঠে গেছে। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সেখানে 12%, 14% হলো কৃষি জমি, যেখানকার মানুষ সাপ খেত, ব্যাং খেত, মালয়েশিয়ার মানুষ গাছের বাকল খেত। আজকে সবাই কিন্তু এই উন্নয়ন উঠেছে নিজস্ব বাজেট, নিজস্ব দর্শন এবং নিজস্ব ভাবনা দিয়ে। এই আওয়ামী লীগ এটা কোন শ্রেণীর রাজনৈতিক দল এবং তাদের শ্রেণী চরিত্র, তাদের দর্শনটা কি হতে পারে, এইখানে নির্ভর করতে। আওয়ামী লীগ একটা সময় পাকিস্তান আমলে একটা পর্যায়ে যে তারা অনেক সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এটা মানে সবই ঠিক আছে। তো এখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে আমি সেই রাজনৈতিক মানে যে বিষয়গুলো না, আমি বাজেটের কথা বলতে চাই। এই বাজেট, সুব্রত দা যে কথা বললেন, এই বাজেটের মানে ব্যাপক অংশ, অর্থাৎ আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে ফিগারটা বলতে পারবো না, কিন্তু এটা সম্পূর্ণ পরনির্ভরশীল বাজেট। রেভিনিউ ইনকাম থেকে, নিজস্ব মানে ইয়ে থেকে, কারণ আসবে কোত্থেকে? দেশের শিল্প বাণিজ্য একের পর এক ধ্বংস হয়ে গেছে। এখানে আপনার ট্যানারি সেক্টরটা সম্পূর্ণ হয়ে গেছে, মানে জুট মিলগুলো সব বন্ধ হয়ে গেছে। মানে এখানে আপনার মানে বস্ত্র শিল্প ভয়ঙ্কর মানে হুমকির মুখোমুখি। প্রায় 6 লক্ষ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়েছে। এখানে আপনার হ্যান্ডলুম প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এখানে শিল্প বাণিজ্য নাই, জাতীয় পুঁজি গড়ে উঠছে না, দেশ শাসন করছে লুটেরা পুঁজি, যে যত লুট করছে সে তত পুঁজিপতি, এবং সে লুটের টাকা পাঠাচ্ছে বিদেশে। এবং অর্থনীতিতে যখন এই অবস্থা হয়, অর্থনীতি যখন সুস্থ না থাকে, অর্থনীতি যখন জাতীয় পুঁজি যেখানে বিকশিত না হয়, শিল্প পুঁজি বিকশিত না হয়, তখন মানুষ দেখে যদি হোর্ডিং করে লাভ হয়, যদি স্মাগলিং করে লাভ হয়, যদি চালে কাকড় মিশায়ে, সিমেন্টে বালু মিশায়ে, নারী পাচার করে, শিশু পাচার করে লাভ হয়, তাহলে সেই দিকে যাবে। আজকে মাদক ব্যবসা, আজকে ইয়াবা, আবার নতুন একটা জন্য কি বলছে এলএসডি নাকি, তারপরে আপনার ওই যে ফেন্সিডিল, বহু ধরনের রং বেরঙের যে মাদক দ্রব্য, এগুলো আমদানি হচ্ছে। এবং সমাজের ভিতরে অর্থনীতি একটা সমাজের মানে নিয়ামক শক্তি, কারণ সেই সমাজের রাজনীতি, সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধ সবকিছু কিন্তু নির্ভর করে অর্থনীতি থেকে। অর্থনীতি যেখানে লুটেরা, সেখানে মানুষের মধ্যে মানে একটা
এই ধরনের লুটেরা চরিত্র আসতে বাধ্য, এবং যে কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আজকে ধর্মের নামে ব্যবসা হচ্ছে, ধর্মও ঠিক মতো মানুষ পালন করতে পারছে না। তো এই অবস্থার মাঝে এই যে বাজেট দিল, করোনাকালীন বাজেট, আমাদের দল থেকে আমাদের দর্শনের কথা আমরা কিন্তু বলেছিলাম বাজেটটাকে মানে মানে একটু পর্যায়ক্রমে খন্ড খন্ড করে বাজেট করা হোক। আজকে আপনার বাজেট ঘোষণার আগেই দেখা গেল যে দ্রব্যমূল্যের দাম লাফি বেড়ে গেছে। 1 লিটার তেলের দাম 7 টাকা বেড়ে গেছে। এখানে আপনার ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে, ডিজেল দাম বেড়ে গেছে। এখানে আপনার পেঁয়াজ, আলু, রসুন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। এটাকে পাগলা ঘোড়া যেমন ছুটতে থাকে লাগামহীন ভাবে, ঠিক তেমনি ছেড়ে দেওয়া হয়েছে। সমস্ত দ্রব্যের মূল্য বেড়ে গেছে। তার মানে যে দ্রব্য এদেশের যে কৃষক সমাজ, শ্রমিক সমাজ, যারা কৃষক হচ্ছে দেশের প্রায় 80 থেকে 90% তাদের পিঠের উপরে বেত্রাঘাত দিয়ে গুটি কত লুটেরা তাদেরকে, যেমন দেখলেন না গত বছর ধরে কি হয়েছে, তার গত 2-3 বছর ধরে আপনার ব্যাংক ডাকাত যারা, তাদেরকে আরো ডাকাতির সুযোগ দেওয়া হয়েছে। তাদেরকে বারবার করে তাদের মেয়াদ বাড়ানো হয়েছে, সেই কি বলে ওই যে ক্লাসিফাইড লোনকে রেগুলারাইজ করার মেয়াদ বাড়ানো হয়েছে। আর যে বিভিন্ন ব্যাংক যে লুটপাট হয়ে গেল, ব্যাংক যে লুটপাট হলো, সেখানে কিন্তু কোনো ইয়ে নাই। তাই আজকে আমরা বলছি যে আওয়ামী লীগের ব্যক্তি চরিত্র হচ্ছে এরা লুটেরা শ্রেণীর রাজনৈতিক দল। এদের ভিতরে দেশপ্রেমের অভাব, সে কারণেই আজকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। যখনই ক্ষমতা এসেছে তখনই গণতন্ত্র ধ্বংস হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনা কি? গণতন্ত্র। সেই গণতন্ত্রকে মুক্তিযুদ্ধের পরে একবার 75 সালে বাকশাল গঠন করে ধ্বংস করা হলো। একবার সেই সময় মানে বিরোধী মতকে করার জন্য 30,000 লোককে রক্ষী বাহিনী দিয়ে হত্যা করা হলো। আজকে ঠিক একই ঘটনা চলছে। এই যে সুব্রত দেব বলেছেন, সমস্ত সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব কিছু কিন্তু সাংবিধানিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব কিন্তু ইয়ে হয়ে গেছে, মানে আপনার ধ্বংস হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান মানে কোনোটাই আর নাই। এবং এদের উপরই নির্ভর করে এই সরকারকে টিকে থাকতে হবে। এই টিকে থাকার কারণেই আজকে একটা কম্প্রোমাইজ বাজেট দিতে হবে। তারা লুটপাট করুক, তাদের লুটপাটের সুযোগ দেওয়া হোক। আপনি কি জানেন, কোনোদিন দেখেছেন যে সরকার নিজেরা সরকারি কর্মচারীদের ঘুষ দেয়? আপনার গত নির্বাচনে আমরা দেখেছি, আপনার রাতের বেলা ভোট কাটার জন্য কি পরিমাণ টাকা পুলিশ এবং প্রশাসনকে দেওয়া হয়েছে। আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম, এখানে সুব্রত দাও ছিলেন, রাজু ছিল কেন জানি না, রাজু নিশ্চয়ই বোধহয় রাজু মানে ক্যান্ডিডেট থাকার কথা না। রাজু এমপি নাকি বর্তমানে? জি না। আচ্ছা রাজু ভাই এবার আচ্ছা, যাই হোক। তো এখন এই রাজু খুব মেধাবী লোক, অধ্যাপক মানুষ মেধাবী। তো এই জায়গা আপনার এই হচ্ছে পরিস্থিতি। আমার বক্তব্য হলো যে করোনা কালে যেটা করা উচিত ছিল, আজকে এই কৃষক বান্ধব বাজেট করা উচিত ছিল। কৃষক বান্ধব বাজেট খালি কৃষিতে ভর্তুকি দিলেই হবে না। এই যে আপনার স্বাস্থ্য খাতে টাকা দিয়েছে, স্বাস্থ্য খাতকে আপাত মস্তক হচ্ছে এটা তৈরি করে। চোর বাদ দিলে স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি ডাক্তারদের কথা বলছি না, আমি অভিজ্ঞতার কথা বলছি না। চৌধুরী, আপনার এই যে কালো টাকা সাদা করার বিষয়, আপনার দল এটা কিভাবে দেখে? কালো টাকা এবারও সুযোগ করে দিচ্ছে। কালো টাকা তো আমাদের কাছে তো টাকাই নাই, কালো নাই, সাদা নাই, সাধারণ মানুষের কাছে টাকা নাই। এখানে আপনার এদেশের 90% অফ আর ভাস্ট মেজরিটি পিপল, যারা হচ্ছে শ্রমিক এবং কৃষক, সাধারণ মানুষ এবং শিক্ষক ইত্যাদি, এদের কাছে টাকাও নাই। এদের কালো টাকা সাদা করার প্রশ্ন ওঠে না। আপনারও নাই, মানে আপনি যারা সাংবাদিকতা করেন আপনাদেরও নাই। কালো টাকা আছে গুটি কত লোকের আছে, সেই টাকাটা সাদা করতে হবে, সেই সুযোগটা দেশে এটা দেশে যেমন ব্যাংক ডাকাতদের জায়েজ করতে হবে, সেটা করছে। এটাকে আমরা তীব্র নিন্দা করি এবং এই কালো টাকা সাদা করে এটাকে আমরা নিন্দা করি, এটা ক্ষোভ প্রকাশ করি। এবং এখানে মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। যত মেগা প্রজেক্টের দিক ঝোঁক বেশি দেখবেন। বড় বড় প্রজেক্ট সব বিদেশি অর্থে, নিজেদের অর্থায়নে না। একটা কালবাটও নিজেদের করার ক্ষমতা রাখে না, করে নাই কখনো। বলে পদ্মা সেতু আমরা করলাম কি নিজের সত্যায়ন করেছে? পদ্মা সেতুর বিভিন্ন যে উইং গুলো কোত্থেকে আসছে সেটা আমরা দেখছি না। এবং এইগুলো করা হচ্ছে। সেই জন্য আমার বক্তব্য হলো যে মানে গণতন্ত্রহীন প্রশাসন, গণতন্ত্রহীন উন্নয়ন, এটা যেমন হয় না। উন্নয়নের সাথে জনগণের অংশগ্রহণ থাকতে হবে, কারণ এটি যে পিপলস রিপাবলিক, এটা কিন্তু শুধু রিপাবলিক না। বাংলাদেশ এই যে ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সোভরেন রিপাবলিক, এটা হচ্ছে
যে known as People's Republic of Bangladesh, to be known as People's Republic of Bangladesh, এটা জনগণের প্রজাতন্ত্র এবং সোভরেন প্রজাতন্ত্র, সোভরেন রিপাবলিক, তার মানে সার্বভৌম প্রজাতন্ত্র। এই যে দেশের সার্বভৌমত্ব থাকে জনগণের কাছে, সেই কথা বলা হচ্ছে আমাদের আর্টিকেল 7-এ, যে অল পাওয়ার অফ দি স্টেট ভেস্টেড টু দ্য পিপল, জনগণের কাছে ভেস্ট থাকে। জনগণ সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। সে ভোটের অধিকারী যে দেশে নাই, সেখানে লোকাল গভর্নমেন্টও নাই, আপনার পার্লামেন্টও নাই, সেখানে আপনি কি আশা করতে পারেন এদের কাছে? এখানে আশা করার। চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো, অনুষ্ঠান আমাদের একদম শেষ পর্যায়ে, আপনার কাছে আবার আসবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএলডিপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী জনাব নাজিমউদ্দিন আল আজাদ। আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আমাদের আমাকে শোনা যাচ্ছে? জি জি, আপনাকে শোনা যাচ্ছে। আমাদের অনুষ্ঠান মূলত শেষ পর্যায়ে একটু লেট হয়ে গেছে, আমরা 8টায় শুরু করেছিলাম। তো আমাদের আজকের বিষয় হলো করোনাকালীন কেমন বাজেট চাই। এই বিষয়ে আপনার বক্তব্য চাচ্ছি জনাব নাজিমউদ্দিন আল আজাদ। 15 মিনিট পরে। এই যে বলেন, এবার আরেকবার বলেন। করোনাকালীন কেমন বাজেট চাই আপনার দল থেকে, আপনি এটা কিভাবে দেখেন? কালো টাকা সাদা এবং আপনার স্বাস্থ্য ক্ষেত্রে বড় বরাদ্দতে এবার থাকছে, কিন্তু স্বাস্থ্য সেবায় ব্যাপক দুর্নীতি অনিয়মের বিভিন্ন মহল, বিভিন্ন রাজনৈতিক দল বলে আসছে। এই বিষয়ে আপনার বক্তব্য জনাব নাজিমউদ্দিন আল আজাদ। ধন্যবাদ। আমি অনেক লেটে আসার জন্য আমি দুঃখিত। উপস্থিত সম্মানিত প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছেন এবং তাদের আলোচনা কিছুটা আমি শুনেছি। আমাদের নিতাইদার বক্তব্যের মাঝে ঢুকেছিলাম আর কি। তো উনি সুন্দরভাবেই বলেছেন আমাদের বাস্তব চিত্র। বাজেট একটা হলো প্রতি বছরেই এটা দেওয়ার নিয়ম। গত বছরও বাজেট দেওয়া হয়েছে, এবছরও দেওয়া হয়েছে। এখন এই বাজেটটা বাস্তবায়ন করা হলো বড় কথা। আর বাজেট দেওয়াটাই বড় না, মূল বিষয় হলো অর্থনৈতিক শৃঙ্খলা। যদি অর্থনৈতিক শৃঙ্খলা না থাকে, যত বাজেটই দেওয়া হোক না কেন, সেটা কোনো ফলপ্রসূ কিছু হয় না। এবং করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতে যে বিষয়টা ইতিমধ্যেই সম্মানিত আলোচক বলেছেন, আমি তার সাথে সহমত পোষণ করি অধিকাংশ ক্ষেত্রেই। যে স্বাস্থ্য খাতে আমাদের অঙ্ক বাড়ালে শুধু হবে না, সুষ্ঠু ব্যবহারের ব্যবস্থাপনা দরকার। এখানে ম্যানেজমেন্টেরও ঘাটতি আছে, পাশাপাশি অর্থনৈতিক শৃঙ্খলারও যে বিষয়টা সেটাও অনুপস্থিত। আর সুশাসন, আইনের শাসন দরকার, অ্যাকাউন্টেবিলিটি দরকার। সবকিছু সামনে নিয়ে তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। আমার মনে হয় নাজিমউদ্দিন আল সাহেব বিচ্ছিন্ন হয়ে গেছেন। অ্যাডভোকেট আয়েশা আক্তার পপি, অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে। আপনার নিশ্চয়ই অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান, ওনার বক্তব্য শুনছিলেন এবং আমাদের অ্যাডভোকেট সুব্রত দাস শুনেছিলেন। আপনার বক্তব্য দিতে পারেন, 3 থেকে 4 মিনিটে শেষ করবেন, একদম লাস্ট পর্যায়ে দিকে। জি, ধন্যবাদ হুমায়ুন কবির ব্যাপারী ভাই, আপনাকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে সবাই আসলে অনেক বেশি আমার থেকে সিনিয়র, ওনাদের প্রতি আমি সম্মান রেখেই বলছি। যদি আমি একমত পোষণ করতে পারছি না বলে দুঃখিত, কারণ কোনো মতেই সম্ভব না একমত পোষণ করা। নিতাই দা যেটা বলছিলেন, এখন কি তাহলে আমরা এরকম চিন্তা করব যে মানে স্বপ্ন দেখবো না, আমরা শুধু চিন্তা করব যে আজকের দিনটা আমাদের কেমনে যাবে এটা চিন্তা করব, কালকে যখন সকাল হবে আবার কালকে এরকম চিন্তা করবো যে আজকের দিনটা কেমনে যায়, ঠিক আছে আজকে কোনো মতো খেয়ে পড়ে যেন বাঁচি। আমাদেরকে তো স্বপ্ন দেখতে হবে। আমরা যখন বড় স্বপ্ন দেখবো তখনই তো আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারবো, তাই না? তো পদ্মা সেতুর কথা যেটা আসছে, যে পদ্মা সেতু নিয়েও নাকি বিদেশি সাহায্য কি উনি বলে, মানে নিজের সত্যায়ন হচ্ছে না। এটা আমরা সবাই জানি যে পদ্মা সেতু কিভাবে হচ্ছে। ওনার যে নেত্রী বিএনপি চেয়ারপারসন, উনি কিন্তু বলেছিলেন যে আওয়ামী লীগ সরকারের আমলে কোনোদিন পদ্মা সেতু হবে না। ঠিক আছে, আরো কিছু কথা বলেছেন, আমি সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। তো আমরা কিন্তু পদ্মা সেতু প্রায় মানে কি বলবো শেষ দিকে চলে আসছে আল্লাহ রহমতে, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে এটা দেখিয়ে দিলেন যে আমরা পারি।
ঠিক আছে। আর মেগা প্রজেক্ট বাংলাদেশ সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যতগুলো মেগা প্রজেক্ট গ্রহণ করেছে আমার মনে হয় না বিগত কোনো সরকার এটা করতে পেরেছে, ঠিক আছে। আর এখানে একটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে যে এক যদি বলতে যাই তাহলে আসলে অনেক সময় লেগে যায়। উনি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যুদ্ধের সময় এটা বোধহয় দাদা বোধহয় বললেন যে যুদ্ধের সময় তারা নেতৃত্ব দিয়েছে এতটুকুই আর কি, ঠিক আছে, নিতাই দা এটা বললেন। তা এখন এটা কথা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্মটা কিভাবে, এটা আমাদেরকে জানতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969 সালে গণ অভ্যুত্থান, 71 সালে মুক্তিযুদ্ধ থেকে মানে সমস্ত কিছু কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এটা কিন্তু একটা নেতৃত্বেই কিন্তু অর্জিত হয়েছে। দেশের সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে, দিনমজুর শ্রমিক সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু নেতৃত্বটা কে দিয়েছেন? দিয়েছেন আমাদের হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা কিন্তু আমাদের স্বীকার আমরা করি আর না করি তাতে কিছু না, কিন্তু সারা বিশ্ব এটা জানে। তো বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু একটা বৃহৎ একটা গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রের বিশ্বাসী, আর গণতন্ত্রের বিশ্বাস করে বলেই কিন্তু তারা মানে মাননীয় প্রধানমন্ত্রী 75 সালে যখন 15 আগস্টে যখন বঙ্গবন্ধু তার সপরিবারকে হত্যা করা হলো, তখন কিন্তু দেশের কোনো গণতন্ত্র বলে কোনো কিছুই ছিল না। আর এই গণতন্ত্র রক্ষার জন্য, ভোটের অধিকার রক্ষা করার জন্য কিন্তু 1921 সালে 17 মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দলের মানে নেতৃত্ব গ্রহণ করার জন্য, যদি উনি দেশের বাইরে থাকা অবস্থায় উনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং দেশে এসে মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য কিন্তু উনি দেশে আসেন। সেই একটা বিপর্যয়ের সময় যিনি যখন দেশে আসছেন, দেশে আসার পর উনি যে কি কষ্ট সহ্য করেছেন এটা আমরা জানি। যাই হোক, এটা নিয়ে আমি কথা আজকে না বলি। তো আমাদের কিন্তু স্বপ্ন দেখতে হবে, আর স্বপ্ন যখন দেখবো তখন, এখন যদি আমরা যদি এই যে বাজেট গত বছর আমরা দেখেছি যে বিশাল বাজেট ছিল বিধায় কিন্তু আমরা কিন্তু সফলতার কিন্তু দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি এবং সারা বিশ্বে সেটা প্রশংসিত হয়েছে। এখন যদি এইরকম হয় যে ওই যে একটা কথা আছে যে চোরের শাস্তি না হয়ে গৃহস্থের শাস্তি, আমি কোথায় যেন কোনো একটা আর্টিকেলে পড়েছিলাম যে এক চোর হলো মানে চুরি করতে গেছে বাড়িতে, তো উঠতে পারছে না কোনো কিছুতে, শেষ পর্যন্ত সে মই উঠতে যখন গেছে তখন সে পড়ে গেছে, চুরি করতে না পেরে পড়ে যায়, তার পাটা ভেঙে গেল। সে একটা মামলা করে দিল যে আসলে আমি যে চুরি করতে যাব সে একটা ভালো মইও রাখে নাই যে আমি উঠতে পারি, ঠিক আছে, ভাঙা মই রাখার কারণে আমার পাটা ভেঙে গেল, তো আমার এই জন্য মামলা, আমার ক্ষতিপূরণ দেওয়া হোক। তো এখন বিষয়টা আসলে এরকম হয়ে গেল যে চোরের শাস্তি না হয়ে আসলে গৃহস্থের শাস্তি, যে গৃহস্থ মানে সে কেন ভালো একটা মই রাখলো না, এরকম একটা অবস্থা হয়ে গেল, ঠিক আছে। মাননীয় প্রধানমন্ত্রী আসলে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ যত ভালোই করুক না কেন, আসলে আমাদের হলো কি আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি না। আর হচ্ছে স্বপ্নের ব্যাপার যেটা আমি বলি, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশ নামে একটা স্বাধীন বাংলা প্রতিষ্ঠিত হবে এবং তিনি সে স্বপ্ন বাস্তবায়ন করে গেছেন। তেমনি জননেত্রী শেখ হাসিনা উনিও কিন্তু শুধু স্বপ্ন দেখান না, উনি স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন, ঠিক আছে। আমি মনে করি সবাই আমাদের ধৈর্য রাখা দরকার, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখা দরকার এবং সহযোগিতা করা দরকার যেন তিনি সে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারেন। আরেকটা কথা সেটা হলো বলি যে করোনাকালীন সময়ে যেটা দাদা বললেন যে আমাদের শিল্প কারখানা অনেক বন্ধ হয়ে গেছে, তারপরে বস্ত্র শিল্প, পাট শিল্প, এগুলো আমার তো মনে হয় যে পাট শিল্প একটা সময় বাংলাদেশ থেকে নিশ্চিহ্নই হয়ে গেছিল। পাটের যে একটা ব্যবহার আছে, পাটের যে বিভিন্ন খাতে ব্যবহার আছে, জুতা স্যান্ডেল থেকে শুরু করে যে পাট দিয়ে যে কত কি তৈরি হয়, ঠিক আছে, এটা মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু পাট প্রতি বছর কিন্তু আমরা পাট দিবস পালন করছি একটা বিশেষ দিন, বোধহয় মে মাসে বোধহয় কিংবা 5ই মে কিংবা 6ই মে হতে পারে, ঠিক আমি ঠিক রিকল করতে পারছি না। তো যাই হোক, তো এই পাট জাত কিন্তু পাটকে কিন্তু আবার সেই যে সোনালী আঁশ বলা হয়তো বাংলাদেশে, সেই পাটের কিন্তু সেই সোনালী আঁশ কিন্তু আবার ফিরে আসা শুরু হচ্ছে, ঠিক আছে। এটার জন্য একটু সময় দিতে হবে, একটা শিল্প ধ্বংস হয়ে যাচ্ছিল সেটাতে ব্যাকে আসার জন্য তো আমাদেরকে কিছু সময় দিতে হবে। তারপরে এই করোনাকালীন সময়ে কিন্তু আমাদের কিন্তু গার্মেন্টস ক্ষেত্রে তো অবশ্যই ভালো আমরা করেছি। গার্মেন্টস থেকে যেখানে পৃথিবীর অন্যান্য দেশ মাস্ক, আমরা আমাদের দেশ থেকে মাস্ক রপ্তানি থেকে শুরু করে যে গাউন যেটা সবকিছু কিন্তু আমরা রপ্তানি করতে ভালো করেছে এবং বাংলাদেশ অনেক টাকা মানে এটাতে ভালো একটা রপ্তানি আয় করেছে। তো এত কিছু, এত সফলতার পরেও আমরা খালি চিন্তা করি যে না দোষ দোষ দোষ। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা আসার যখন 2009 সালে তখন কি করলেন, তখন তারা যখন বললেন যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে, তখন কি করলো একটা শ্রেণী বললো যে ডিজিটাল বাংলাদেশ এটা আবার কি জিনিস, তখন সেটা নিয়েও তারা ঠাট্টা শুরু করে দিল, এটা আবার কি সম্ভব, ডিজিটাল বাংলাদেশ বলতে আবার কি। কিন্তু বাংলাদেশ কিন্তু ডিজিটাল হয়েছে। আমরা কিন্তু দেখি যে এখন মানে প্রত্যন্ত অঞ্চলে তারা পর্যন্ত এখন অনলাইন ইউজ করতেছে, অনলাইন ছাড়া কোনো কিছুই হয় না। মানুষের স্যালারি থেকে শুরু করে ভর্তি থেকে শুরু করে রেজাল্ট থেকে শুরু করে প্রতিটা কিছু এখন একটা ঘরে বসে মোবাইলের মধ্যেই করতে পারছি। যে মোবাইলের দামটা অনেক বেশি ছিল সেই মোবাইলটাও কিন্তু সস্তা এত হয়ে গেছে, যখন মনে হয় যে এত বেশি মানুষের
এগুলো ইউজ হচ্ছে, যে এখন আর মানে নেট কি জিনিস কিংবা অনলাইন ছাড়া পপি মানে মানুষ আপা একটা শেষ অচল। করতে হবে, জি সময় একদমই কম। জি জি বলেন, জি জি 1 আসলে মিনিটে শেষ এত করে দেন। কথা জি। বলতে পারছি না, যদিও সব সিনিয়র পার্সন অনেক মানে কথা বলেছেন, আমি এত কথা বলতে পারছি না, সময়ও কম। তো যাই হোক, আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যেটা, যে আমাদের তার প্রতি আস্থা রাখতে হবে আর গঠনমূলক সমালোচনা করতে হবে। শুধু যাই করে যাচ্ছে সবই দোষ 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 তা না। হ্যাঁ, দোষ ত্রুটি হতে পারে, ছোটখাটো ভুল হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু আর দুর্নীতির ব্যাপার যেটা উনি বলছিলেন যে সম্রাট কই গেল, তারপরে হচ্ছে হলো সম্রাটের কথা বললো, আর কার কথা জানি বললেন, যাই হোক। তো ওনারা এখন কোথায় আছেন সেটা আপনারা বলেন। জেলে আছেন না? জেলে তো আছেন। আর বের কি হয়েছেন? বের তো হয় নাই, ঠিক আছে। তো তাহলে কেন তারা জেলে থাকলেও সেখানেও যদি আমরা কথা বলি, দুর্নীতির ক্ষেত্রে, টাকা পাচারের ক্ষেত্রে বারবার আসতেছে। টাকা পাচার কারা করছে? সাকা চৌধুরী তো একাই তো কত হাজার কোটি টাকা, 9,000 না কত হাজার কোটি টাকা, সে তো নিজেই একাই পাচার করছে, বিএনপি নেতা, ঠিক আছে। তো টাকা পাচার যদি হয়, সেটার জন্য তো দুর্নীতি দমন কমিশন আছে, টাকাগুলো পাচারের মাধ্যমে, ধন্যবাদ পাচারের টাকা অ্যাডভোকেট ফেরত আসবে। আশরাফ। পপি আবার সুযোগ হলে আপনার কাছে আসবো। অধ্যাপক আর ইকবাল তো হোসেন রাজু, সুযোগ আপনি পাবো কি, কিনা এত বক্তা। অধ্যাপক ইকবাল হোসেন রাজু আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ইকবাল ভাই, আপনি বলতে পারেন 3 মিনিট, যদিও শেষ করার পর্যায়ে আছি, প্রথম পর্যায়ে তো আলোচনা এখানে করেছি। আমার শ্রদ্ধেয় দাদা যারা জীবিত আছেন, দাদা এবং সুবুদা কথা বলেছেন, আমাদের পপি আপা ভালো কথাই বলেছেন। এখানে সময় স্বল্প, আমরা বলতে চাই ইতিহাসের বড় একটি ঘাটতি বাজেট সব বাজেট ঘাটতি থাকে, এই ব্যাপারে কোনো সব বাজেটই থাকে, আর করোনা সুবিধা থাকার স্বাভাবিক। এই সরকার আমলে যা একটু ভালো আলোর দিক রয়েছে সেগুলো হচ্ছে এলপিজি সিলিন্ডার উৎপাদনে দেশীয় সুযোগ রয়েছে, মেডিকেল যন্ত্রাংশ আমদানি ক্ষেত্রে, ক্যান্সার ওষুধ আমদানির ক্ষেত্রে, মুরগি খামার এবং ইস্পাত শিল্পের আমদানি ক্ষেত্রে 5,500 টাকার কম, এই খাতগুলো ভালো হয়েছে। কিন্তু আমরা বর্তমানে আইসিটি সেক্টরে এবং আউটসোর্সিং ভালো কাজ করতে গেলে যে স্মার্টফোনের যে বিষয় রয়েছে, যে স্মার্টফোনের দাম বৃদ্ধি হয়েছে, পাশাপাশি মোবাইলের স্ক্রিন বৃদ্ধি হয়েছে, এগুলো আমাদেরকে পে করতে হবে। এই যে এগুলো রাজু ভাই, আমি একটা কথা বলি, আমি কখনো কারোর কথা বলতে নাক গলাই না, একটা কথা বলি। বলেন। আর এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেহেতু আপনি সরকারের সফলতার কথা বলছেন। একটা কথা দেখেন, এই শেখ হাসিনা আমলেই কিন্তু শেখ হাসিনা বার্ন ইউনিট যেটা হাসপাতাল তৈরি হয়েছে, এটা কিন্তু এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হাসপাতাল, আমি যদি ভুল না করে থাকি। এটা অনেক বড় কিন্তু একটা আমাদের জন্য অর্জন, ঠিক আছে। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন, সরি। যে আরেকটি বিষয়, লক্ষণীয় বিষয় হচ্ছে নিতাই দাদা চৌধুরী, 91-এ যখন আমরা এরশাদ ক্ষমতা ছেড়ে যায়, আমরা মিছিলে থাকতাম, থানায় থাকতাম আর কোর্টে থাকতাম। এক্ষেত্রে নেতাকে ধন্যবাদ জানাই, নিতাই দা আমাদের কোর্টে গেলে সেই সাপোর্ট দিতেন, এবং তখন টাকার ব্যাপার হচ্ছে না, ফেরার পথে খাবার ব্যবস্থা করতেন এবং রিক্সার ভাড়ার ব্যাপারও আমাদের করতেন। আমাদের নিতাই দাকে আমরা হারিয়ে ফেললাম। কিন্তু এই যে এখানে আরেকটি বিষয়, লক্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী একজন সিএ এবং বিএনপির অর্থমন্ত্রী একজন সিএ ছিলেন, এবং সর্বজনা সাইফুর রহমান সাহেব বাংলাদেশে কালো টাকা সাদা করার ক্ষেত্রে প্রথম যে সুযোগ করেছিলেন, এই রেওয়াজটা কিন্তু এই সিএ মুস্তফা লুটাস কামাল সাহেব রেখেছে। এদিক থেকে দুই সিএ সাহেবের ভালো একটা সম্মান দেখছে, এবং সেই বিষয়টা এই সিএ সাহেব অতীতের সিএ সাহেবকে ভুলতে পারেন নাই। আর বিশেষ করে বাংলাদেশের আমরা বরাবরই 70-এর পর থেকে পর নির্ভর বাজেট, আজকে ওয়ার্ল্ড হচ্ছে গ্লোবাল ব্রিজের যার মাতব্বর রয়েছেন, তারা আমাদেরকে ঋণ দিবেন, এই ঋণ আর ফেরত দিতে হবে না। এটা অনেকটা কাবলিওয়ালাদের মতো, ওরা সুদ পেলে খুশি হবে। বাংলাদেশের বাজেটে যেটা হচ্ছে 2 লক্ষ কোটি টাকা যে আমাদের ঘাটতি বাজেট আসবে, সেটা আসবে বাহির থেকে আসবে। বিশেষ করে বাংলাদেশের ইন্টারনাল সোর্সে ব্যাংক আসবে, বিশেষ করে আপনি আমাদের সঞ্চয় বন্ড বিক্রি করে আসবে। তো কথা হচ্ছে যে এই যে আমরা যে করব, এক্ষেত্রে করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতের সবারই, এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেও তো ঘোষণা করেছেন, রাগ করেছেন কিভাবে রোধ করবেন, রোধ করার খাতটা কিন্তু এই বাজেটে আমরা আশা করেছিলাম। গত বাজেটে স্বাস্থ্য খাত উন্নত করার জন্য যে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা কিন্তু এই যে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, তাকে কেন রাখা হয়েছে? তাকে বাদ দেওয়া দরকার ছিল। এত আওয়ামী লীগ এত কেলিবার লোকের অভাব রয়েছে? অবশ্যই না, তবে রাখা হচ্ছে কেন? সুতরাং এই যে ব্যর্থ খাতগুলো চিহ্নিত করে এদেরকে ভালো দেওয়ার জন্য ভালো এই বাজেটের দিক নির্দেশনা নেই। আর বিশেষ করে অন্য কথা বলতে গেলে, আর এই যে ঋণের কথা বললাম, ঋণ তো বরাবর থাকবেই,
ঋণের থেকে আমরা কোনো সরকার বেরিয়ে আসতে পারি নাই এবং পারার সুযোগ নাই। আর বিশেষ করে আমাদের প্রণোদনা দেওয়া হচ্ছে, আমি উল্লেখ করেছিলাম কেবল বারবার প্রধানমন্ত্রী 25 লাখ লোককে প্রণোদনা দিয়েছেন, এবারও দিয়েছেন, এটা একটা ভালো একটা সিম্পটম। কিন্তু বাংলাদেশের দারিদ্র্যের হার বর্তমানে প্রায় প্রায় 3 কোটি লোক পৌঁছেছে, তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। এই বাজেটে এই 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 যে নিম্ন আয়গ্রস্ত মানুষের এই যে যেভাবে বাজেটের অর্থ তাদের নিকট পৌঁছার কথা, সেই পৌঁছার কিন্তু কোনো ইঙ্গিত দেখার নেই। আর কৃষিখাতের ব্যাপারে বলা হচ্ছে, কিন্তু আজকে এইবার যে মনে করেন এই যে এখন এই বাজেটের হয়তো 2 দিনের মধ্যে ভারত থেকে আমাদের দেশে পেঁয়াজ ঢুকবে, করে দিবে এখানে। আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ তো দাম হঠাৎ করে বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। তারা কারা? সিন্ডিকেট ব্যবসায়ী। এইবার যদি আইএফআইসি ইয়াতে দেখি ব্যবসায়ী প্রতি যেটা হলো বিসিআইসি না এফবিসি যেটা দেখতে যাচ্ছে, এফবিসি যেটা ছিল সেটা ৭৩ বঙ্গবন্ধুর সময়, প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়, এরশাদের সময়, ইভেন কি আজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার প্রথম যখন 90 আসে তখন সবাই ধুমধাম করে একটা নির্বাচন করেছিল। সেই ধুমধাম নির্বাচন করার জন্য কারা নির্বাচন ব্যবসায়ীদের পদ নেতা হবেন, সেই নেতাটা হওয়ার জন্য প্রতিযোগিতা ছিল। আজকে বাংলাদেশে প্রতিযোগিতা নেই। এর আগে ছিলেন পরিবার লোক ছিলেন, এইবার কি আসলেন? এবার সরকার সমর্থিত লোক আসলেন। কেন? ব্যবসায়ী নেতা হওয়ার মতো কি নির্বাচন হতে পারে না? সব ক্ষেত্রেই নির্বাচন গুলো একবারের প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে। সুতরাং এই বাজেটে এইবার মনে করেন এই যে এই বাজেটের সবটা আমরা দেখলাম যে সেখানে আইডি কার্ড নির্বাচন কমিশন সরিয়ে পুলিশ অধিদপ্তরে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? এটা কিন্তু ভালো শুভ লক্ষণ না। সেখানে মাহবুব তালুকদার বলেছেন আবার নতুন করে পেরেক মারা হচ্ছে। সুতরাং এই বাজেট তো সবকিছু মিলেই একটা পরিবারের ভালো সুখ সব মিলে। সুতরাং এই যে ব্যাড সাইডগুলো রয়েছে, আমাদের দুর্নীতি, আমাদের ব্যাংক লুট এবং পাশাপাশি টাকা বাইরে যাওয়ার জন্য, আজকে বাজেটের যেহেতু প্রথম দিন আমি একটা প্রস্তাব রাখতে চাই। এই বাংলাদেশে যারা এখানে বেনিয়া শ্রেণী, যারা সরকারের 70% লোক পার্লামেন্ট রয়েছে, তারা সবাই সরকারের এই দেশের টাকা লুট করে বাইরে পাঠাচ্ছে। যদি একটু সুযোগ রাখা হয়, কারণ এই টাকাটা বিদেশ যাওয়ার পর এই দেশ ফিরে আসে না, এই যারা লুটপাট করে টাকা পাচার করেছেন তাদের উদ্যোগে সরকার একটা সুযোগ দেয়, যারা টাকা পাচার করেছেন পাচারকারীদের জন্য বাংলাদেশে একটি ব্যাংক স্থাপন করা হোক। এই ব্যাংক এই দেশে লগ্নি করবে প্রয়োজনে, কেন আমরা শ্রীলঙ্কা টাকা দিচ্ছি, তারা শ্রীলঙ্কা টাকা পাঠাবে, নেপাল টাকা পাঠাবে। ধন্যবাদ ইকবাল ভাই, আর সময় দিতে পারছি না। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনি বলতে পারছেন, সর্বশেষ আপনার 2 মিনিটে যদি কিছু বলতে চান বলতে পারেন। মিউট করা আছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আসলে বাজেটের উপর চুলচেরা বিশ্লেষণ করার সময় এখনো আসে নাই। আমি আগেও বলেছি যে যে কোনো বাজেটের কিছু ভালো দিক থাকে, কিছু আলোচনা সমালোচনা করার দিকও থাকে, এটা সব সময় থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি বাংলাদেশ এখন যে খাদে পড়ে গেছে, গর্তের মধ্যে পড়ে গেছে, সেই গর্ত থেকে তোলার কোনো নির্দেশনা এই বাজেটে পাচ্ছি না। সেটা আপনি দুর্নীতির ক্ষেত্রেই বলেন, অব্যবস্থাপনার ক্ষেত্রেই বলেন, আমাদের আমলা সাহেবরা যেভাবে রাষ্ট্রটাকে কক্ষিগত করেছে এবং সরকার আমলা নির্ভর হয়ে গেছে পুরাপুরি। এটা রাজনীতি নির্ভর সরকার না। আওয়ামী লীগ, দুঃখের সাথে বলছি, আওয়ামী লীগ এখন বর্তমানে পুরাপুরি আমলা ভিত্তিক একটা সরকার। এই আমলারা হচ্ছে দলীয় ক্যাডার, আইন শৃঙ্খলা বাহিনীও দলীয় ক্যাডার। এরকম একটা পুরাপুরি নির্ভরতা দিয়ে আওয়ামী লীগ বুঝতে পারছে না যে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমাদের সামগ্রিক জনজীবনের যে চাহিদা, সেই চাহিদার দিকে না তাকিয়ে, আমি আগেও বলেছি গুটি কতক পরিবারের দিকে তাকিয়ে ওনারা সমস্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং এটা ভবিষ্যতে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বাংলাদেশে। সেটা বুঝতে বুঝতেই আওয়ামী লীগের দিন, ওই যে বলেছিল না ওবায়দুল কাদের, যে পালানোরও সুযোগ পাবে না। সুতরাং পপিরা যে এখন নতুন রাজনীতিতে আসছেন, তাদেরও বোঝার মতো আর সময় থাকবে না, এরকম দিন চলে আসবে। কিন্তু লন্ডন আছে, বাংলাদেশে নাই।
ভাই আমি তো বাংলাদেশে যাতায়াত করি, ঠিক আছে, আমি তো এখানে আসছি পড়াশোনার জন্য। ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। আমি তো পালায় আসি নাই ভাই, ঠিক আছে। ধন্যবাদ রাজ ভাই এভাবে পচায়েন না সুব্রত আপনি আমাকে। চৌধুরীকে। জনাব নাজিমউদ্দিন আল আজাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? মনে হয় হুমায়ুন ভাই, আমাকে 1 মিনিট দেওয়া যায়? বলতে পারেন। আমি ওপিয়াপার উদ্দেশ্যে বলতে চাই, তারা গণতান্ত্রিক দল, এই দলের প্রতিষ্ঠাতা ছিল মাওলানা ভাসানী। তিনি কিন্তু আওয়ামী লীগ করে মরতে পারেনি। তখন ছিল শামসুল হক সাধারণ সম্পাদক, সে পাগল হয়ে মারা গেছে। এই দলে ডক্টর কামাল হোসেন থাকতে পারেনি। এই আমেনা বেগম, যে সবচেয়ে দলের জন্য নিবেদিত ছিল, সে কিন্তু আওয়ামী লীগ করে মরতে পারেনি, আওয়ামী লীগ থেকে কোনো মূল্য পায়নি। তাজউদ্দিন আহমেদ পায়নি, এজি ওসমানী পায়নি, শাহ মোয়াজ্জেম আওয়ামী লীগ করতে পারেনি, ওবায়দুর রহমান আওয়ামী লীগ করতে পারেনি, মিজানুর রহমান চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সিরাজুল আলম খান, মাজারুল হক বাচ্চু, আব্দুর রাজ্জাক সাহেব অবহেলিত হয়েছে, ফেরদাউস আহমেদ কুরাইশি, আব্দুর রৌফ, আসমা আব্দুর রব, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, মনির ভাই যে দেশ পড়াশোনা করছে, আর আমি সময় না পাইলে তো বিপদ। এত গণতান্ত্রিক দল, মানে যত নেতা নিবেদিত ছিল, কেউ যখন গণতন্ত্রের কথা বলছে, ন্যায়ের কথা বলছে, তাকে আউট। এরকম আরো 1000 বলা যাবে, করতে পারিনি। আপনার দলটা এত অভিশপ্ত, এত শুধুমাত্র এই আওয়ামী লীগেই, মানে আওয়ামী লীগ থেকে এরকম হয়েছে, আর কোনো দল এরকম হয় নাই তার মানে, তাই না ভাই সাহেব? না, তারা গেছে বলে দল হয়েছে। অ্যাডভোকেট পপি বলেন, আপনি বলতে না, পারেন। শুধু এটা আওয়ামী লীগ থেকেই গেছে, আর কোনো দল এরকম হয় নাই। নিতা রায় চৌধুরী, আপনি 3 মিনিট বলতে পারেন, শেষ করব প্রোগ্রাম। হ্যাঁ, আমি চমৎকার আলোচনা হচ্ছে, এবং এখানে আমার বক্তব্য হচ্ছে এই যে একটা বাজেট গণতান্ত্রিক দেশে পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য নেশন। পার্লামেন্ট হচ্ছে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, হাইয়েস্ট স্কুল অফ দ্য নেশন। পার্লামেন্টে বাজেট প্লেস করা হবে, এবং সেই পার্লামেন্ট যদি জনগণের পার্লামেন্ট হয়, সেখানে সরকারি দল বিরোধী দল মিলে চুলচেরা বিশ্লেষণ করে সেখানে সে বাজেট কাটছাট করে সেখানে একটা বাজেট পাস হবে। যেখানে পার্লামেন্টই হচ্ছে আপনার রাতের বেলা অর্ধেক ভোট কেটে পরদিন বাদ বাকি করে দিয়ে এই যে পার্লামেন্ট, প্রতিনিধিত্বহীন পার্লামেন্ট, জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্ট, এই পার্লামেন্টের মাঝে আপনার, আমি নাম বলবো না, কোন এক এসপি, সে মানে আমার মানে জানাশোনা একজন এমপি কে বলেছেন, এমপি সাহেব একটু মাত্র বৈঠক করছিল, আপনারা কিভাবে ক্ষমতা আছেন জানেন না? আমরা যদি 1 ঘন্টা আপনাদের থেকে একটু দূরে থাকি, আপনার ক্ষমতা থাকতে পারবেন? কিভাবে মানে ক্ষমতা, কিভাবে এমপি হয়েছেন মনে নেই? কিভাবে এমপি হয়েছেন যা বললি তাই। অবশ্য ধন্যবাদ সে এসপি কে, তিনি অত্যন্ত ভালো কথা বলেছেন। আজকে এই জায়গা যে সুব্রতদা যেটা বলছেন, যে এটা সম্পূর্ণ আমলা এবং পুলিশ নির্ভর হয়ে গেছে এই সরকার, এটা খুব ভয়াবহ দিক। কারণ এই যদি চলে তাহলে দেশে গণতন্ত্র থাকবে না, গণতন্ত্রহীন উন্নয়ন হয় না। আর পপি অনেক ভালো ভালো কথা বলেছে। পপি তরুণ প্রজন্ম, আমাদের সন্তানের বয়সী, আমি মানে আশা করব সেভাবেই বলতে বলতে এক সময় মানে গভীর উপলব্ধি হবে এবং বুঝতে পারবে। তার কথা জবাব আমরা দেব না, আমি সুব্রতদা, আমাদের উচিত না মানে পপির কথা ইয়ে দেওয়া, যেহেতু সে নাকি আবার অ্যাডভোকেট, আমরা সিনিয়র মানুষ হিসেবে আমরা এটা বলতে পারি না। আমি শুধু বলতে চাই যে দেশে মূল বিষয়টা হচ্ছে দেশে গণতন্ত্র। সুব্রতা বলছেন যে বাংলাদেশ একটা খাদের মধ্যে পড়ে গেছে। আমি বলবো একটা অতলান্তিক সমুদ্রে নিমজ্জিত হতে চলেছে দেশ। এই দেশটাকে যদি বাঁচানো যায়, পৃথিবীর যে কোনো দেশ বাঁচতে পারে। বাংলাদেশ এরকম একটা অবস্থায়, খালি উপরে কিছু কিছু প্রজেক্ট দেখলে, লাল নীল বাতি দেখলেই মনে হবে না যে দেশে অর্থনীতি চাঙ্গা হয়ে আছে। এটা ঠিক তা নয়। দেখেন, আর একটা মিনিট শেষ করব। আপনার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এটা ভারতে এটা বাতিল করে দিচ্ছে, পৃথিবীর কোথাও চলে না। এখানে জোর করে নিয়ে এখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র একের পর দেওয়া হচ্ছে, এবং তাও কি সুন্দরবনের পাশে, যে সুন্দরবনের জীববৈচিত্র্য, সুন্দরবনের সেই প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবন, এটাকে ধ্বংস করে দেওয়া হবে। অথচ এটা বাধ্য, কারণ এখানে এই সরকার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। কারণ স্বাধীনতা নাই মানে এখানে তারা স্বাধীন মানে গণতান্ত্রিক মানে অধিকার তারা প্রয়োগ করতে পারে না।
ঋণের বোঝা তারপরে দেওয়া হচ্ছে। আর একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা খোদ রাশিয়া বা বিভিন্ন জায়গায় যেটা বাতিল হয়েছে, সেই জায়গায় নিয়ে এখানে লক্ষ লক্ষ কোটি টাকার মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। এবং এই যে যে আরো যে বিভিন্ন জায়গায় আজকে আপনার খাদ্যে এটা খাদ্য রপ্তানিকার উদ্দেশ্যে পরিণত হবে, সেই দেশের আজকে পরিস্থিতিটা কি? 45 লাখ মেট্রিক টন, 50 লাখ মেট্রিক টন খাদ্য আমদানি করতে হচ্ছে। এখন খাদ্য আমাদের আমদানি করতে হয়। এটা বলছেন যে আমাদের রেমিটেন্স বেড়ে যাচ্ছে। রেমিটেন্স কারা দেয়? রেমিটেন্স আমাদের দেশের ভাতের অভাবে, কাজের অভাবে, ভাগ্য অন্বেষণে মানুষ যায় যখন বাইরে, সেই টাকাটা এখানে আসে, আইডিল পড়ে আছে, টাকা কোনো উৎপাদন কাজে ব্যবহার হয় না। এই জন্যই নানান চুলচেরা বিশ্লেষণ আছে। এটা এভাবে একদিনে হবে না। বাজেট আমাদের কাছে কপি পাঠাতে হবে। আমরা কপি পেয়েছি অবশ্য, আমরা এটা দেখবো, দেখে চুলচেরা আর একদিন আলোচনা করা যাবে বা অন্য ফোরামে আমরা আলোচনা করবো, কোনো অসুবিধা নেই। সম্মানিত রাজুকে দেখে আমি খুব খুশি হলাম। রাজু আমার অত্যন্ত প্রিয় ভাজন, ছোট ভাই, এবং রাজু খুব মেধাবী, আগে করে সে ভালো বক্তব্য রেখেছে, ব্যালান্স বক্তব্য অবশ্য, তার বাইরে সে বলার কায়দাও নাই। আর পপি তো তার বাইরে যেতেই পারবে না, পপিতে মানে একটা সীমাবদ্ধতা তো আছে, লিমিটেশনের বাইরে। আমি খুবই ছোটখাটো মানুষ, ঠিক আছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে যা সত্যি সেটাই বলেছি। আপনারা সবাই দর্শক, সত্য বলেছি, ঠিক আছে? আপনারা সমস্ত দর্শক থেকে বিদায় নিতে পারেন সবাই, আপনারা যার যার মতো করে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনার সম্মানিত অতিথিবৃন্দকে। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং সবাই সরকারের যে নীতিমালা এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আইটিভি নিয়মিত মুক্ত সংলাপ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।